তো আজকে তোমাদের উইটগেনস্টাইন স্টার্ট হবে। তো প্রথমেই আমি উইটগেনস্টাইনের কিছু ইন্ট্রোডাকশন তোমাদের বলবো একটুখানি। এটা কিন্তু খুব টাফ জিনিস, মানে কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি যা যা পড়ছি সবকিছু একটু অন্যরকম লাগছে। তো এগুলো কিন্তু ভালো করে বুঝবে, আমি একদম গল্পের মতো করে বলবো। এক মিনিট। তো প্রথমেই দেখো রয়েছে কি ইন্ট্রোডাকশন, আমি একটু ইন্ট্রোডাকশনটা একদম গল্পের মতো করে বুঝবে। তো উইটগেনস্টাইন কিন্তু 1889 খ্রিস্টাব্দের 26শে এপ্রিল, এইটা কিন্তু লিখে রাখুন, 1889 সালের 26শে এপ্রিলে কিন্তু ভিয়েনা শহরে কিন্তু তিনি লুডভিগ উইটগেনস্টাইনের কিন্তু জন্ম হয়েছিল। এবং পাঁচ ভাই, তার কিন্তু পাঁচ ভাই ছিল এবং তিন বোনের মধ্যে তিনি কিন্তু, উইটগেনস্টাইন কিন্তু সব থেকে বেশি ছোট ছিলেন। এবং ভিয়েনায় কিন্তু তাদের বাড়ি ছিল। এবং সেখানে কিন্তু লুডভিগ উইটগেনস্টাইন কিন্তু বাড়িতেই পড়াশোনা করেছিলেন এবং ছোটবেলা থেকেই কিন্তু তার যন্ত্রপাতি, মানে একদম ওই যন্ত্রপাতি এসব এসব নিয়ে খুব আগ্রহ ছিল। এই জন্য কিন্তু তিনি বার্লিনে কিন্তু টেকনিক্যাল স্কুলে সেই সময় তাকে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এ কিন্তু ভর্তি করে দেওয়া হলো। এবং সেখানে কিন্তু 1908 সাল অব্দি তিনি পড়াশোনা করেছিলেন। এবং এই স্কুলের পাঠ্যক্রম শেষ হওয়ার পর কিন্তু তিনি উচ্চ শিক্ষার জন্য কিন্তু ইংল্যান্ডে চলে যান। এবং সেই সময় কিন্তু তিনি সেখানে রাসেল, এইটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেই সময় কিন্তু তিনি রাসেলের একটা বুক পড়েন। সেই বুকের দ্বারা কিন্তু তিনি খুব অনুপ্রাণিত হয়েছিল। এবং সেই সময় গণিতের ভিত্তি সংক্রান্ত বই হিসাবে কিন্তু 1903 সালে একটা রাসেলের প্রিন্সিপালস অফ ম্যাথামেটিক্স, রাসেলের একটা বুক প্রিন্সিপালস অফ ম্যাথামেটিক্স, এই গ্রন্থটা তিনি পাঠ করেছিল 1903 সালে। এবং এই বইটা পাঠ করে কিন্তু তিনি ইয়েনা বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক গটলফ প্রেগের কথা জানতে পেরেছিলেন। এগুলো কিন্তু খাতায় লিখে নেবে। তিনি কিন্তু রাসেলের প্রিন্সিপালস অফ ম্যাথামেটিক্স এই বুকটা কিন্তু পাঠ করে গটলফ প্রেগের কথা প্রথমেই জানতে পারলেন। এবং গটলফ প্রেগে কিন্তু গাণিতিক যুক্তিবিদ্যা এবং বিশ্লেষণী দর্শনের জনক হিসাবে কিন্তু দর্শনের ছাত্রছাত্রীদের কাছে কিন্তু পরিচিত গটলফ প্রেগে। এবং লুডভিগ উইটগেনস্টাইন ওই বইটা পড়েই কিন্তু রাসেলের প্রিন্সিপালস অফ ম্যাথামেটিক্স এই বইটা পড়েই কিন্তু জানতে পারলেন। তাহলে এই বইটা পড়ে তখন থেকে কিন্তু তিনি ফ্রেগের লেখা, উইটগেনস্টাইন কিন্তু সেই বইটা পড়ে ফ্রেগের লেখা পড়তে কিন্তু তিনি তখন থেকে উদ্বুদ্ধ হলেন। এবং ফ্রেগে কিন্তু সেই তরুণ উইটগেনস্টাইনকে কেমব্রিজে গিয়ে কিন্তু রাসেলের কাছে পাঠ গ্রহণ করতে সেই সময় কিন্তু বললেন। এবং উইটগেনস্টাইন কিন্তু ফ্রেগের কথা মতো এই কেমব্রিজের কাছে কিন্তু সেই সময় পাঠ গ্রহণ করতে চাইলেন। তিনি কিন্তু এত ভালো লেগেছে তার বইটা পড়ে উইটগেনস্টাইনের সেই সময়, সেই, এক মিনিট, সবাই এখন জয়েন করছে, এক মিনিট। তো সেই সময় কিন্তু সে ওই রাসেলের প্রিন্সিপালস অফ ম্যাথামেটিক্স ওই বুকটা পড়ে প্রেগের বিষয়ে এতটাই মানে আগ্রহী হয়ে উঠলেন, তিনি কিন্তু প্রেগের কাছে পড়তে চাইলেন। তো সেই সময় কিন্তু এটা তিনি করতে চেয়েছিলেন। এবং রাসেল তখন উইটগেনস্টাইনকে দর্শনের, তিনি বললেন যে তুমি দর্শনের যে কোনো একটা লেখা লিখে নিয়ে আসো। এবং বললেন যে সেটা দেখে তিনি, উইটগেনস্টাইন এতটাই বেশি দর্শনের প্রতি এতটাই আগ্রহ হয়ে উঠেছিল সেই ফ্রেগের লেখা দেখে, তখন রাসেল তাকে বললেন যে তুমি একটা দর্শনের ওপর কিছু একটা লিখে নিয়ে আসো। সেই সময় উইটগেনস্টাইন একটা খুব ভালো একটা জিনিস লিখে নিয়ে এসেছিল এবং রাসেল কিন্তু ওই লেখাটা পড়ে খুব বেশি অনুপ্রাণিত হয়েছিল। এবং তারপরেই কিন্তু 1914 সালে শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। এবং উইটগেনস্টাইন কিন্তু সেই সময় অস্ট্রিয়ান আর্মিতে যোগদান করলেন। এবং যুদ্ধক্ষেত্রে কিন্তু ইতালির কাছে, শত্রুপক্ষের কাছে কিন্তু সেই সময় তিনি বন্দিও হয়েছিলেন। এবং সেই সময় 1918 সালে দক্ষিণ ইতালির মন্টি ক্যাসিনোর কাছে কিন্তু যুদ্ধবন্দীদের কারাগারে
তিনি কিন্তু প্রায় 9 মাস কাটিয়েছিলেন উইটগেনস্টাইন। এবং সেই সময় কেমব্রিজে পাঠ শুরু প্রথম থেকে কিন্তু তিনি বিভিন্ন ধরনের যৌতিক দর্শন সংক্রান্ত চিন্তা ভাবনা করেছিলেন, এবং একটা নোট বইতে তিনি তার এই চিন্তা ভাবনাগুলো কিন্তু লিপিবদ্ধ করে রেখেছিলেন। এবং যখন এই যুদ্ধের সময় তাকে বন্দি করে নিয়ে মানে কারাগারে রাখা হলো, সেই কারাগারেও কিন্তু তিনি সেই নোটবুকটা সঙ্গে করে লিখে, মানে যেগুলো লিখছিলেন সেগুলো কিন্তু তিনি তার তখন কিন্তু ওই কারাগারের মধ্যে বসেও কিন্তু তিনি লিখেছিলেন তার সেই চিন্তা ভাবনাগুলোকে। এবং তার প্রাথমিক পর্যায়ের এই ভাবনাগুলো সবচেয়ে বেশি তিনি চূড়ান্ত রূপ পায় কিন্তু ট্র্যাক্টেটাস বইয়ে। তোমরা জানো তো উইটগেনস্টাইনের কিন্তু প্রথম পর্যায়ে যে বইটা লিখেছিলেন সেটা কিন্তু ট্র্যাক্টেটাস, এবং পরবর্তী পর্যায়ে যে বইটা লিখলেন সেটা কিন্তু ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। এগুলো দিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন আসে যে উইটগেনস্টাইন প্রথম পর্যায়ে যে বইটা লিখেছিলেন সেটা কি ট্র্যাক্টেটাস, এবং পরবর্তী পর্যায়ে যে বইটা লিখলেন সেটা কিন্তু ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। তাহলে তিনি কিন্তু কারাগারে বসে তার চিন্তা ভাবনাগুলোকে একটা জায়গায় লিপিবদ্ধ করেছিলেন, এবং এই সেটা কিন্তু ট্র্যাক্টেটাস বুকে, এটা কিন্তু মনে রাখবে। তো এরপরে আমি নোটসে চলে আসছি। দেখো আমি কি বলছি, যে লুডভিগ জোসেফ উইটগেনস্টাইন was of the most influential philosophers of the 20th century and a central figure in analytic philosophy. তো লুডভিগ জোসেফ উইটগেনস্টাইন কিন্তু 20 শতকের অন্যতম শ্রেষ্ঠ এবং প্রভাবশালী দার্শনিক ছিলেন, এবং তিনি কিন্তু বিশ্লেষণাত্মক দর্শন অ্যানালাইটিক ফিলোসফির একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসাবে কিন্তু পরিচিত ছিলেন, একটা সেন্ট্রাল ফিগার ছিলেন তিনি। হি ইজ প্রাইমারিলি নোন অ্যাজ এ ফিলোসফার অফ ল্যাঙ্গুয়েজ। তিনি কিন্তু প্রধানত ভাষা দর্শনের দার্শনিক হিসাবে পরিচিত হলেও তার দর্শন কিন্তু যুক্তিবিদ্যা, লজিক, এপিস্টেমোলজি, জ্ঞান তত্ত্ব, মনোদর্শন, ফিলোসফি অফ মাইন্ড, এথিক্স, নীতিবিদ্যা, এবং ধর্ম দর্শন, ফিলোসফি অফ রিলিজিয়ন এর ওপর কিন্তু তিনি গভীরভাবে এবং দীর্ঘস্থায়ী কিন্তু প্রভাব বিস্তার করেছিলেন। শুধুমাত্র অ্যানালাইটিক ফিলোসফি নয়, এগুলোর উপরেও কিন্তু তিনি তার কাজগুলো করে গেছেন। And Wittgenstein was born in Vienna, Austria, and later worked in the University of Cambridge. উইটগেনস্টাইন কিন্তু জন্মগ্রহণ করেছিলেন অস্ট্রিয়ার ভিয়েনায়, এবং পরবর্তীকালে তিনি কিন্তু ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কাজ করেছিলেন, যেখানে তিনি কিন্তু বিশেষভাবে ইনফ্লুয়েন্স হয়েছিলেন, যেটা আমি বললাম রাসেলের দ্বারা এবং মুরের দ্বারা। মুর, এগুলো কিন্তু কোশ্চেনে আসে। রাসেল এবং মুর এই দুজনের দ্বারা কিন্তু উইটগেনস্টাইন ভীষণ রকম ভাবে কিন্তু ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। And despite writing relatively little, his philosophical impact is immense, and his thought is usually divided into two distinct phases. One is early Wittgenstein and later is এটা কিন্তু হবে লেটার উইটগেনস্টাইন। হ্যাঁ, লেটার উইটগেনস্টাইন, একটা আর্লি উইটগেনস্টাইন রয়েছে আর একটা লেটার উইটগেনস্টাইন রয়েছে। তো এখানে কিন্তু তার কিন্তু রচিত যে গ্রন্থগুলো ছিল, সে যে বইগুলো লিখে গেছিল সেগুলোর সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য দার্শনিকরা কিন্তু তার থেকেও বেশি রচনা করেছিলেন গ্রন্থ। তিনি কিন্তু বেশি গ্রন্থ রচনা করতে পারেনি, কিন্তু তার দার্শনিক প্রভাব, উইটগেনস্টাইনের দার্শনিক প্রভাব কিন্তু অত্যন্ত ব্যাপক ছিল, এবং তার দার্শনিক চিন্তাকে কিন্তু সাধারণত দুটো পৃথক ভাবে কিন্তু ভাগ করা যায়। ফার্স্ট ইজ আর্লি উইটগেনস্টাইন, প্রারম্ভিক একদম প্রথমে যে উইটগেনস্টাইন, যেখানে তিনি ট্র্যাক্টেটাসের কথা বলেছে, ট্র্যাক্টেটাস রচনা করেছিলেন এই বুকটার দ্বারা, এবং লেটার উইটগেনস্টাইন ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে কিন্তু সেগুলো বলে গেছে। তো প্রথমে আমি আর্লি উইটগেনস্টাইনটা একটু দেখি যে এখানে কি বলেছে। The philosophy of early Wittgenstein is mainly expressed in this famous work, Tractatus Logico-Philosophicus. তো প্রারম্ভিক যেই আর্লি উইটগেনস্টাইন, প্রারম্ভিক উইটগেনস্টাইনের কিন্তু দর্শন মূলত
তার বিখ্যাত গ্রন্থ ফেমাস ওয়ার্ক ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস, যেটা 1921 সালগুলো কিন্তু মনে রাখতে হবে, সেটা কিন্তু 1921 সালে প্রকাশ পায়। In this book, Wittgenstein investigates the relationship between language, thought and the world. তো এই গ্রন্থে তিনি কি কি বিষয় নিয়ে বলে গেছেন, এটাও জানতে হবে যে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস এই বুকে তিনি কি নিয়ে বলেছেন। তিনি কিন্তু এখানে ইনভেস্টিগেট করেছে দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ, থট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ভাষা, চিন্তা এবং জগতের মধ্যে একটা সম্পর্ক। তো ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস এই বুকে কি করেছেন, তিনি কিন্তু ভাষা, চিন্তা এবং জগতের মধ্যে একটা সম্পর্ককে বিশ্লেষণ করেছেন। and his central question is, তার কিন্তু একটা মূল প্রশ্ন ছিল এই গ্রন্থের মধ্যে, তিনি কিন্তু একটা মূল কোশ্চেন করেছিলেন। সেই কোশ্চেনটা কি, হাউ ক্যান ল্যাঙ্গুয়েজ মিনিংফুলি রিপ্রেজেন্ট রিয়েলিটি, ভাষা কিভাবে অর্থপূর্ণভাবে আমাদের এই বাস্তব জগৎ যে রয়েছে, ভাষা কিভাবে এই অর্থপূর্ণভাবে বাস্তব জগৎকে প্রকাশ বা চিত্রিত করতে পারে। হাউ ক্যান ল্যাঙ্গুয়েজ মিনিংফুলি রিপ্রেজেন্ট রিয়েলিটি, কিভাবে ভাষা একটা অর্থপূর্ণভাবে একটা বাস্তব জগৎকে প্রকাশ বা চিত্রিত করতে পারে। এই কিন্তু মেন কোশ্চেন, মনে রাখতে হবে যে এই বুকে তার সেন্ট্রাল কোশ্চেনটা কি ছিল, যে ভাষা কিভাবে বাস্তব জগৎকে প্রকাশ করতে পারে। অ্যাকর্ডিং টু আর্লি উইটগেনস্টাইন, এগুলো কিন্তু লিখবে, খুব ইম্পর্টেন্ট কোটেশন, দ্য ওয়ার্ল্ড ইজ দ্য টোটালিটি অফ ফ্যাক্টস নট থিংস, দ্য ওয়ার্ল্ড ইজ দ্য টোটালিটি অফ ফ্যাক্টস নট থিংস। তো এখানে কি বলছে, যে জগৎ হচ্ছে বস্তু সমষ্টি নয়, বরং তথ্য সমষ্টি। কি বললাম, এখানে বলছে না, দ্য ওয়ার্ল্ড ইজ টোটালিটি অফ ফ্যাক্টস, আর্লি উইটগেনস্টাইন ট্র্যাক্টেটাসে কিন্তু এগুলো বলা হচ্ছে। বলছে যে জগৎ কেবলমাত্র বস্তু নিয়ে গঠিত নয়, বরং বস্তুর নির্দিষ্ট বিন্যাস, এক একটা বস্তুর নির্দিষ্ট বিন্যাস বা সংগঠন, যাকে তিনি কিন্তু তথ্য বা ফ্যাক্ট বলেছেন। এবং এই তথ্য সমষ্টিগুলোই কিন্তু হচ্ছে একটা, এই তথ্য সমষ্টি দিয়ে কিন্তু পুরো জগৎটা গঠিত। The world is totality of facts, not things. কেবল বস্তু দিয়ে কিন্তু জগৎ গঠিত নয়, এই জগৎটা কিন্তু টোটালিটি অফ ফ্যাক্টস, বস্তুর নির্দিষ্ট বিন্যাস ও সংগঠন, যাকে তিনি কিন্তু ফ্যাক্ট বলেছেন। এর পরের পয়েন্ট এগুলো কিন্তু লিখে নেবে। ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ প্রপোজিশনস, ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ প্রপোজিশনস and a proposition is meaningful only if it pictures a possible state of affairs in the world. তো এখানে বলছে যে ভাষা গঠিত হয় হচ্ছে বচন দ্বারা, একটা ভাষা গঠন করা হয় কি দ্বারা, প্রপোজিশন দ্বারা। তোমাদের কিন্তু ঘুরিয়ে কোশ্চেন আছে এগুলো থেকে, যে একটা ভাষা কি, আর্লি উইটগেনস্টাইন কি বলেছেন, যে ভাষা গঠিত হয় কি দ্বারা, এটা কিন্তু হবে প্রপোজিশন দ্বারা। কোনো বচন, একটা প্রপোজিশন বা একটা বচন তখনই অর্থপূর্ণ হবে যখন তা জগতের একটা সম্ভাব্য ব্যাপার, একটা স্টেট অফ অ্যাফেয়ার্স কে চিত্রিত করতে পারে। কি বললাম, কোনো বচন, একটা প্রপোজিশন তখনই মিনিংফুল হবে যখন তা জগতের একটা সম্ভাব্য ব্যাপার, একটা স্টেট অফ অ্যাফেয়ার্স বা সম্ভাব্য ব্যাপারকে চিত্রিত করতে পারে, তখনই কিন্তু সেই ভাষার সেই বচনটা কিন্তু অর্থপূর্ণ হবে। এরপরে কি বলছে, দ্য ভিউ ইজ নোন অ্যাজ দ্য পিকচার থিওরি অফ মিনিং, এক বচন বাস্তবতার একটা চিত্র বা মডেল, বচনের কোনো কাঠামো বা জগতের কাঠামোর মধ্যে কিন্তু একটা গঠনগত লজিক্যাল ফর্ম থাকে, একটা গঠনগত সামঞ্জস্য থাকে, এবং
elementary atomic propositions correspond to atomic facts. তো এগুলো কিন্তু কি বলছে, এগুলো কিন্তু সরল এবং অবিশ্লেষণ যোগ্য, যেগুলোকে কিন্তু বিশ্লেষণ করা যায় না, অবিশ্লেষণ যোগ্য কিন্তু বচন, এবং এগুলো কিন্তু পারমাণবিক তথ্য অ্যাটমিক ফ্যাক্টসের সাথে কিন্তু সরাসরি সম্পর্কযুক্ত। এগুলো কিন্তু লিখে নেবে, এগুলো কিন্তু অ্যাটমিক ফ্যাক্টসের সাথে কিন্তু সরাসরি সম্পর্কযুক্ত। And complex propositions are proof functions of elementary propositions, এবং এগুলো কিন্তু মৌলিক বচনের উপর নির্ভরশীল এবং ট্রুথ ফাংশন হিসাবে কিন্তু এগুলো কাজ করে। তো উইটগেনস্টাইন কিন্তু একটা গুরুত্বপূর্ণ এখানে পার্থক্য করেছেন এগুলো বলার মধ্যে দিয়ে, সেটা কিন্তু এখান থেকে তোমরা বুঝতে পারবে। He sharply distinguished between what can be said and what can only be shown. Logical from ethics, aesthetics, and the metaphysics cannot be expressed meaningfully in language. They belong to what is unanalyzable. His famous remark, whereof one cannot speak, thereof one must be silent. তো এখানটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা বুঝতে হবে। তো এই জায়গাটা বোঝো ভালো করে। তো এখানে কিন্তু উইটগেনস্টাইন একটা গুরুত্বপূর্ণ পার্থক্য করলেন। তিনি বললেন, যেটাকে আমি বলতে পারছি, এখন আমি বলতে পারছি, তো এই জিনিসটা কিন্তু ন্যাচারালি কিন্তু অর্থপূর্ণ বচন, যেটাকে আমি বলতে পারছি, কিন্তু যেটাকে শুধুমাত্র দেখানো যায়, যেমন কোনো যুক্তির রূপ বা নীতিবিদ্যা, নান্দনিকতা, অ্যাস্থেটিক্স, এথিক্স, মেটাফিজিক্স, অধিবিদ্যা, ঈশ্বর রয়েছে সেখানে, আত্মা রয়েছে, এইগুলোকে কি এক্সপ্রেস করা যায়? আমি কি ঈশ্বর আত্মা এদেরকে দেখতে পারি? কখনোই দেখতে পারি না। আমি সৌন্দর্যতা, এইগুলোকে কিন্তু শোয়েবল নট। তো যা নিয়ে কথা বলা যায় না, যা নিয়ে কথা বলতে আমি পারবো না, আমি দেখতে পারি না তাকে, সেই বিষয় কিন্তু তোমাকে চুপ করে থাকতে হবে। দেয়ার অফ ওয়ান মাস্ট বি সাইলেন্ট। তো যাকে নিয়ে তুমি বলতে পারছো, where of, এই কোটেশনটা তুলে তোমাদের কোশ্চেন দেয়, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করেছো কিনা জানি না, এই কোটেশনটা তুলেই তোমাদের কোশ্চেন দেয় যে কে বলেছেন এটা, where of one cannot speak, there of one must be silent। তো এইটা কিন্তু বলেছে যে যেটা আমি বলতে পারছি, যেটাকে আমি মানে আমি বলতে পারছি যেটা রয়েছে, ঠিক আছে, সেটাই কিন্তু একমাত্র অর্থপূর্ণ বচন। কিন্তু যাকে আমি বলতে পারছি না সে আছে কি নেই, আমার মধ্যে ডাউট হচ্ছে যে ঈশ্বর আছে, কেউ বলছে ঈশ্বর আছে, আবার কেউ বলছে আত্মা আছে, কেউ বলছে ঈশ্বর নেই, তো আমার ডাউট আছে এই বিষয়গুলো, তো সেই বিষয়ে তোমাকে সাইলেন্ট থাকতে হবে, কোনো কথা তুমি বলবে না। উইটগেনস্টাইন কিন্তু এই কোটেশনটা বললেন, মানে বলছে যে যা নিয়ে কথা বলা যায় না সেই বিষয়ে তোমাকে চুপ থাকতে হবে। In the Tractatus, Wittgenstein uses logical analysis, not empirical investigation, and his philosophy shows strong affinities with logical atomism. তো তোমাদের এবারই লজিক্যাল অ্যাটমিজম থেকে কোশ্চেন এসেছিল, তাই তো? আমি কি ঠিক বলছি? লজিক্যাল অ্যাটমিজম উইটগেনস্টাইনের কোশ্চেন এসেছিল তো, যে এটা বলা হয়েছে নাকি লজিক্যাল অ্যাটমিজমের কথা, লেটার উইটগেনস্টাইন নাকি আর্লি উইটগেনস্টাইন, এসেছিল তো এই কোশ্চেনটা। এবার আমি দেখেছিলাম তোমরা যখন আমাদেরকে কোশ্চেনটা পাঠিয়েছিলে, তো লজিক্যাল অ্যাটমিজমে কি বলছে এখানে, লজিক্যাল অ্যাটমিজম দো ইন এ মোর রিগোরিয়াস এন্ড আ ফর্মাল ম্যানার দ্যান রাসেল। তো এখানে উইটগেনস্টাইন কি বলছেন যে আমরা যে যুক্তিগত বিশ্লেষণ গুলো করি, যে লজিক্যাল অ্যানালাইসিস গুলো করছি, তো কোনো এটা কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতা দিয়ে করছি না, নট এম্পিরিক্যাল ইনভেস্টিগেশন। যে আমরা লজিক্যাল অ্যানালাইসিস গুলো করছি সেটা কিন্তু আমরা অভিজ্ঞতার মাধ্যম দিয়ে করছি না। And his philosophy shows its strong affinities with the logical atomism. তার দর্শন রাসেলের লজিক্যাল অ্যাটমিজম এর সঙ্গে কিন্তু সাদৃশ্যপূর্ণ ছিল।
কিন্তু সেটা কিন্তু বেশি, অনেকটা বেশি রিগোরিয়াস অ্যান্ড ফর্মাল ম্যানারে ছিল। সেটা কিন্তু আরো বেশি কঠোর এবং একটা কাঠামোবদ্ধ হিসেবে ছিল। তারপরে লেটার উইটগেনস্টাইনে কি বলা হচ্ছে, তো লেটার উইটগেনস্টাইনে বলছে যে আফটার এ লং ব্রেক ফ্রম ফিলোসফি উইটগেনস্টাইন রিটার্ন উইথ এ রাডিক্যালি, লেটার উইটগেনস্টাইনে কিন্তু লজিক্যাল অ্যাটমিজমের কথা বলা হয়নি, আর্লি উইটগেনস্টাইনে কিন্তু লজিক্যাল অ্যাটমিজমের কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে সেটা আমি আসবো, এখন কিন্তু আমি শুধুমাত্র বলছি যে কি কি রয়েছে তোমাদের। লেটার উইটগেনস্টাইন আফটার এ লং ব্রেক ফ্রম ফিলোসফি উইটগেনস্টাইন রিটার্নড উইথ এ radically new outlook expressed meaning mainly in philosophical investigation published posthumously in 1953 and Uncertainty। তো দীর্ঘ সময় ধরে তিনি দর্শন চর্চা থেকে বিরতির পর উইটগেনস্টাইন কিন্তু সম্পূর্ণ নতুন একটা দিক নিয়ে ফিরে আসলেন, এবং এই পর্বের দর্শন কিন্তু প্রকাশ পায় মূলত ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে। লেটার উইটগেনস্টাইন কিন্তু ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন, এই পর্বের দর্শনটা পুরোপুরি প্রকাশ পেয়েছিল ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে 1953 সালে। লিখে রাখো, এটা কিন্তু ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনের যে সালটা সেটা কিন্তু লিখে রাখবে, 1953 সালে। অ্যান্ড অনসার্টেনিটি গ্রন্থে এবং ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন গ্রন্থে। অ্যান্ড লেটার উইটগেনস্টাইন রিজেক্টস মেনি ডক্ট্রিনস অন দ্য প্র্যাকটিটাস, স্পেশালি যে লেটার উইটগেনস্টাইন কিন্তু তার আগের বহু মত পরিত্যাগ করেছিলেন। কি কি পরিত্যাগ করেছিলেন? পিকচার থিওরি অফ মিনিং, এইটা কিন্তু পরিত্যাগ করেছিলেন। নেমিং থিওরি অফ মিনিং and the idea of a single and ideological structures underlying language। তো তিনি কিন্তু লেটার উইটগেনস্টাইন কি কি ইন্ট্রোডিউস করলো, এটা কিন্তু তোমাদের দেখতে হবে, এগুলো কিন্তু মেন পয়েন্টস। তো লেটার উইটগেনস্টাইন তার থিওরিতে কি কি ইন্ট্রোডিউস করলো, বাদ দিয়ে আগে বাদ দিয়ে দিল যে পিকচার থিওরি অফ মিনিং ছিল, ট্যাকটিটাসে যে পিকচার থিওরি অফ মিনিং ছিল সেটাকে বাদ দিয়ে দিল। নেমিং থিওরি অফ মিনিং ট্যাকটিটাসে ছিল, সেটাকেও বাদ দিল। তিনি ইন্ট্রোডিউস করলো হচ্ছে ইউজ থিওরি অফ মিনিং। যেমন ধরো অর্থ, এই একটা কি করে কোনো শব্দের অর্থ, কোনো একটা শব্দের অর্থ, সেই অর্থটা কিন্তু তার ব্যবহারে, সেটাকে আমি কিভাবে ব্যবহার করছি সেই ব্যবহারেই কিন্তু নিহিত রয়েছে। মিনিং ইন ইউজ, কোন শব্দের অর্থ তার ব্যবহারের মধ্যে কিন্তু নিহিত রয়েছে। তো এটাকে কিন্তু ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে লেটার উইটগেনস্টাইন ইন্ট্রোডিউস করলো যে একটা শব্দের অর্থ তার ব্যবহারেই নিহিত। এরপরে বলছে ল্যাঙ্গুয়েজ ইজ নট এ সিঙ্গেল সিস্টেম বাট কনসিস্ট অফ মেনি ল্যাঙ্গুয়েজ গেমস। কি বলছে যে ভাষা খেলা, ভাষা কিন্তু একক নয়, ভাষা কিন্তু এক নয়, বরং নানান রকম কাজের জন্য কিন্তু বহু রকম ভাষা খেলা কিন্তু একটা সমষ্টি। ভাষা কিন্তু কখনো এক হতে পারে না, একটা কখনো ভাষা হতে পারে না, ভাষা কিন্তু অনেক অনেক রয়েছে, অনেক রকমের ভাষা রয়েছে। তো নানান রকম কাজের জন্য আমরা নানান রকম ভাষা ব্যবহার করি। তো ভাষা খেলা, ল্যাঙ্গুয়েজ গেমস, এইটা কিন্তু উইটগেনস্টাইন কিন্তু ইন্ট্রোডিউস করলো। মনে রাখবে কিন্তু এগুলো কিন্তু ইন্ট্রোডিউস করেছিল পরবর্তীতে। And words have meaning only within specific forms of life। ভাষার অর্থ, একটা ভাষার অর্থ সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের সাথে কিন্তু সবসময় যুক্ত থাকবে। সমাজ এবং সংস্কৃতি এই দুটোর সাথে কিন্তু ভাষার অর্থ সবসময় যুক্ত থাকবে। and there is no private language, এটা দিয়েও তোমাদের কোশ্চেন দেয়। there is no private language, language is essentially public and rule governed। very very important point। তো প্রাইভেট ল্যাঙ্গুয়েজ হওয়া কখনো সম্ভব নয়, এটা অসম্ভব। ভাষা কেমন হবে, লেটার উইটগেনস্টাইনে বলা হলো, ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে উইটগেনস্টাইন বললেন যে
ভাষা কখনো প্রাইভেট হতে পারে না। ভাষা কেমন হয়? ভাষা কিন্তু সামাজিক, এবং ভাষা সবসময় রুল গভর্নস, মানে কি নিয়ম নিষ্ঠ হয়। যাতা ভাষা কিন্তু হয় না, ঠিক আছে? এটাও কিন্তু একটা নিয়ম নিষ্ঠ হতে হবে, রুল গভর্নস হতে হবে। তো এটা পাবলিক হবে এবং রুল গভর্নড হবে, কখনো প্রাইভেট হতে পারে না। এটা কিন্তু লেটার উইটগেনস্টাইন এসে বলে, বারবার করে বলছি, সবাই কিন্তু প্র্যাকটিকাস করে আসে। প্র্যাকটিকাসে কিন্তু এটা বলা হয়নি প্রাইভেট ল্যাঙ্গুয়েজের কথা, এটা কিন্তু এখানে বলা হয়েছে নো প্রাইভেট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ। সবসময় ভাষা কেমন হবে? পাবলিক অ্যান্ড রুল গভর্নস। For later Wittgenstein, philosophical problems arise due to the misuse of language. তো লেটার উইটগেনস্টাইন বলল যে অধিকাংশ যে দার্শনিক যে প্রবলেমস গুলো আমরা দেখতে পাই, যে দার্শনিক সমস্যাগুলো আমরা দেখতে পাই অ্যারাইজ হয়, সেগুলো কেন হচ্ছে? সেগুলো কেন হয়? মিস ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার যখন আমরা অপব্যবহার করি, সেই ভাষার অপব্যবহার থেকে কি হয়? আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়, তার থেকে কিন্তু একটা প্রবলেম, যে দার্শনিক যে সমস্যাগুলো হয় আমাদের এই ভাষার সমস্যা থেকেই হয়ে থাকে। এই একে ক্রিটিক করছে, একে ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে। তো কেন হচ্ছে এগুলো? এগুলোর একমাত্র প্রধান কারণ হচ্ছে ভাষাকে আমরা মিস ইউজ করি, ভাষার অপব্যবহার, বা ভাষা থেকে আমরা ভুল বুঝি, যেটা বলছে আমি উল্টো বুঝছি। তাই দর্শন কিন্তু কোনো মতবাদ নয়। ফিলোসফি ইজ নট এ থিওরি। দর্শন কিন্তু কোনো মতবাদ নয়, বরং এটা কি একটা থেরাপি, একটা অ্যাক্টিভিটি। এটা কিন্তু একটা চিকিৎসামূলক ক্রিয়া, একটা থেরাপি। তো যার কাজ হচ্ছে কি ভাষাগত বিভ্রান্তি, এই ভাষাগত বিভ্রান্তিকে দূর করতে হবে। এইমড অ্যাট রিমুভিং কনসেপচুয়াল কনফিউশন। আমাদের মধ্যে যে ভাষাগত বিভ্রান্তি রয়েছে, এটাই একমাত্র প্রবলেম, এটাকেই তোমাকে কিন্তু দূর করতে হবে। তো বলো, এইটুকুনি জায়গা সবার বোঝা গেছে? এইটুকুনি, আচ্ছা, পুরোটা বোঝা গেছে? সবার বোঝা গেছে? আচ্ছা, হুম, কিছু বলছো? বলো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এরপর কিন্তু যেগুলো মেন জিনিস, বুকস, এই বুকস গুলো দিয়ে কিন্তু, যেমন জেটেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কোশ্চেন আসে জেটেল। দ্য ব্লু অ্যান্ড ব্রাউন বুকস কার লেখা? প্র্যাকটিকাস, লজিকো ফিলোসফিকাস, এটা তো মেন বই, এই দুটো তো মেন বই। ফার্স্ট আছে আর্লি পিরিয়ড, এটা লিখেছিল আর্লি উইটগেনস্টাইনের, যে আর্লি পিরিয়ডে কিন্তু প্র্যাকটিকাস লজিকো ফিলোসফিকাস এই বুকটা লিখেছিল, এবং লেটার উইটগেনস্টাইন লেটার পিরিয়ডে কিন্তু ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন এই বইটা লিখেছিল। আর এইগুলো সাল, এগুলো সালও একটু পাশাপাশি লিখে নেবে, আমি সালটা দিতে ভুলে গেছি। অনসার্টেনিটি, দ্য ব্লু অ্যান্ড দ্য ব্রাউন বুকস, কালচার অ্যান্ড ভ্যালু, জেটেল, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বুক। ওয়ার্ড বুক, তারপর কি ফিলোসফিক্যাল গ্রামার, এই সবকটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, এছাড়া কিন্তু আর বাইরে কোনো বুক নেই, এখান থেকে কোশ্চেন আসবে। অনসার্টেনিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক। এরপরে Russell and Wittgenstein. Russell's methods of analysis, which he advocates, is called logical atomism. একদম প্রথম আর্লি উইটগেনস্টাইন, এটা কিন্তু একদম প্রথম থেকে আমি স্টার্ট করছি। তো 20 শতকে বিশ্লেষণাত্মক দর্শনের বিকাশে বার্ট্রান্ড রাসেল এবং লুডভিগ উইটগেনস্টাইন, এই দুজন দার্শনিকের ভূমিকা কিন্তু অত্যন্ত সে সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কখন সে সময়টা? যখন এই অ্যানালাইটিক ফিলোসফি, বিশ্লেষণাত্মক দর্শনের একদম শুরু হচ্ছে, সেই সময় কিন্তু এই দুজনের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রভাব দেখা গেছিল। এবং তাদের মধ্যে, এই দুজনের মধ্যে, উইটগেনস্টাইন এবং রাসেলের মধ্যে কিন্তু গভীর সম্পর্ক ছিল, এবং তাদের দর্শন কিন্তু একরকমের ছিল না, সবাই ভাবে একরকমের ছিল, তাদের দর্শন কিন্তু আলাদা ছিল। এবং তাদের মধ্যে বিশেষ করে লজিক্যাল অ্যাটমিজম, এই লজিক্যাল অ্যাটমিজম এবং ভাষার যে যৌক্তিক বিশ্লেষণ, এই দুই ক্ষেত্রে তাদের চিন্তার মধ্যে কিছু মিল পাওয়া যায়, আবার কিছু অমিলও পাওয়া যায়। তো রাসেল যে বিশ্লেষণ পদ্ধতির কথা বলেন,
তাকে কিন্তু তিনি নিজেই লজিক্যাল অ্যাটমিজম নামে কিন্তু অভিহিত করেছেন। এবং এই মতবাদের মূল বক্তব্য কি ছিল? সেটা ছিল কিন্তু অ্যাকর্ডিং টু রাসেল, লজিক্যাল অ্যাটমিজম মিনস when I say that my logic is atomistic, I mean that I share the common sense belief that there are many separate things. I do not regard the apparent multiplicity of the world as consisting merely in phases and unreal divisions of a single indivisible reality Wittgenstein. তো এখানে বলছে যে রাসেল যে বিশ্লেষণাত্মক দর্শনের কথা বলেন তাকে কিন্তু লজিক্যাল অ্যাটমিজম নামে অভিহিত করা হয়। এবং এই লজিক্যাল অ্যাটমিজম বলতে কি বোঝানো হয় এটা কিন্তু বুঝতে হবে। এখানে বলা হচ্ছে যে এই জগৎ কিন্তু বহু পৃথক এবং স্বতন্ত্র সত্তা নিয়ে গঠিত। রাসেল কিন্তু তার কমন সেন্স সাধারণ বুদ্ধি এই বিশ্বাসকে কিন্তু গ্রহণ করেছিলেন এবং এই বাস্তব জগতে অসংখ্য পৃথক বস্তু রয়েছে এবং অসংখ্য পৃথক বস্তুর সাথে বিভিন্ন ঘটনা এবং তাদের মধ্যে সম্পর্ক কিন্তু বিদ্যমান রয়েছে। এবং জগতে যে বহুত্ব, এই বহুত্বকে কিন্তু কোনো একক অবিভাজ্য বাস্তবতার কিন্তু ভ্রান্ত বিভাজন বলা যায় না। রাসেল কিন্তু হেগেলীয়, লিখে নাও এগুলো, রাসেল কিন্তু হেগেল এবং ভাববাদী দর্শনের কিন্তু বিরোধিতা করেছিলেন। রাসেল কিন্তু হেগেল এবং ভাববাদী দর্শনের, হেগেল তো ভাববাদী ছিলেন, তিনি কিন্তু ভাববাদী দর্শনের বিরোধিতা করে বলেছিলেন যে জগতের এই বহুত্বকে কোনো একক পরম বাস্তবতার ভিন্ন ভিন্ন পর্যায় বা অবাস্তব একটা বিভাজন এটা কিন্তু বলা যায় না। বরং বলতে হবে এই জগৎ হচ্ছে বহুত্ব এবং বাস্তব। এই জগৎ মিথ্যা নয়, এই জগৎ কিন্তু বাস্তব। এবং এই বিশ্লেষণের মাধ্যমে তিনি কিন্তু জগৎকে পারমাণবিক উপাদানে বলেছিলেন, এই জগৎকে কিন্তু পারমাণবিক ছোট ছোট উপাদানে কিন্তু ভাঙা যায় এবং জগৎটা গঠিত হয়েছে কিন্তু অ্যাটমিক ফ্যাক্টসের দ্বারা। পারমাণবিক তথ্য বা ফ্যাক্ট, এই অ্যাটমিক ফ্যাক্টসের দ্বারা কিন্তু এই জগৎটা গঠিত হয়েছে। এবং ভাষা গঠিত হয়েছে কিভাবে? ভাষা কিন্তু গঠিত হয়েছে, লিখে নাও এগুলো, তিনি বলেছেন যে ভাষা গঠিত হয়েছে পারমাণবিক বচন, অ্যাটমিক প্রপোজিশন দ্বারা। এবং এই পারমাণবিক স্তরে কিন্তু জগৎ এবং ভাষার প্রকৃত কাঠামো কিন্তু গড়ে উঠেছে। দেখো দিয়েছে, the world as consisting merely in phases and the unreal divisions of a single indivisible reality. Wittgenstein thought that the chief business of philosophy was the logical clarifications of language. Hence, like Russell, he tried to resolve the philosophical problems with the aid of logical analysis of language. তো তিনি বললেন যে জগৎটা কিন্তু পারমাণবিক ফ্যাক্টস বা ওটাকে তথ্য বলা যায়, পারমাণবিক তথ্য দ্বারা কিন্তু এই জগৎটা গঠিত হয়েছে এবং ভাষা কিন্তু গঠিত হয়েছে পারমাণবিক বচন দিয়ে। তো রাসেল এবং উইটগেনস্টাইন এদের দর্শনের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে, এটা একটু লিখে নেবে। তারা কিন্তু উভয়ই, রাসেল এবং উইটগেনস্টাইন কিন্তু উভয় কিন্তু ভাষার যৌক্তিক বিশ্লেষণ করেছিলেন এবং উভয় কিন্তু ভাববাদ এবং আধিবিদ্যক, যেটা বলেছিলাম মেটাফিজিক্যাল, এই জিনিসগুলো কিন্তু বিরোধী ছিলেন। কখনোই কিন্তু পড়ে আসবে না, এগুলো কিন্তু কোশ্চেন আসে তোমাদের, যে উইটগেনস্টাইন এবং রাসেল এরা দুজনেই কিন্তু ভাববাদ এবং আধিবিদ্যক, এগুলো মেটাফিজিক্যাল, এগুলোর কিন্তু বিরোধিতা করেছিলেন এবং দর্শনকে একটা বিশ্লেষণমূলক কার্যকলাপ হিসাবে দেখেছেন। ঠিক আছে, মতবাদ হিসাবে নয়, কোনো মতবাদ হিসাবে কিন্তু দেখেনি দর্শনকে। দর্শনকে কি হিসাবে দেখেছেন তারা? দর্শনকে কিন্তু তারা বিশ্লেষণমূলক কার্যকলাপ হিসেবে দেখেছেন, যেটাকে অ্যানালাইটিক, মানে আমরা অ্যানালাইটিক ভাবে
বিশ্লেষণ করতে পারি, কোনো মতবাদ নয় আমি একটা মতবাদ দিয়ে দিচ্ছি, এইরকম কিন্তু দর্শন নয়। দর্শনকে কিভাবে জানতে হবে? বিশ্লেষণের মাধ্যম দিয়ে। এবং দুজনেই রাসেল এবং উইটগেনস্টাইনের কিন্তু হলো সাদৃশ্য বলছি আমি, এবং রাসেল এবং উইটগেনস্টাইন এরা দুজনেই কিন্তু পারমাণবিক বচন এবং পারমাণবিক তথ্যের ধারণা উভয় দর্শনেই কিন্তু রয়েছে। এরপরে পার্থক্য কি রয়েছে? রাসেল এবং উইটগেনস্টাইনের মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। রাসেল কিন্তু জগৎ এবং এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতাকে কিন্তু প্রাধান্য দিয়েছেন। কিন্তু উইটগেনস্টাইন কিন্তু ভাষার রূপ এগুলোকে কিন্তু বেশি গুরুত্ব দেন। এবং রাসেল কিন্তু পারমাণবিক বচনকে অনেক সময় ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যম দিয়ে কিন্তু দেখেছেন। কিন্তু উইটগেনস্টাইন কিন্তু পারমাণবিক বচনকে দেখেছেন কিভাবে? জগতের সম্ভাব্য ব্যাপারের চিত্র হিসাবে। লিখে নাও, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাসেল কিন্তু এই যে অ্যাটমিক লজিক্যাল অ্যাটমিজম বা পারমাণবিক যে প্রপোজিশন গুলো রয়েছে, বচনগুলো রয়েছে, সেই পারমাণবিক বচনকে কিন্তু ইন্দ্রিয় অভিজ্ঞতার প্রতিবেদন হিসেবে দেখেছেন। কিন্তু উইটগেনস্টাইন কিন্তু এই পারমাণবিক বচনকে কিন্তু দেখেছেন জগতের চিত্র হিসাবে, পিক্টোরিয়াল ফর্ম বা জগতের চিত্র হিসাবে কিন্তু দেখেছেন। এবং উইটগেনস্টাইনের মতে কিন্তু দর্শন কোনো তত্ত্ব নয়, দর্শন কোনো থিওরি নয়, ঠিক আছে? কিন্তু রাসেলের ক্ষেত্রে দর্শন কিন্তু একটা মানে ব্যাখ্যামূলক একটা প্রকল্প রাসেলের কাছে। তাহলে লজিক্যাল অ্যাটমিজম ও ভাষার যে যৌক্তিক বিশ্লেষণ, এই দুটোর জন্যই কিন্তু রাসেল এবং উইটগেনস্টাইন একে অপরের সাথে কিন্তু গভীরভাবে যুক্ত হলেও রাসেলের দর্শন কিন্তু উইটগেনস্টাইনের চিন্তার ভিত্তি নির্মাণে কিন্তু সহায়তা করেছিল। আবার উইটগেনস্টাইন কি করেছে? সেই ভিত্তিকে রাসেলের থেকে যেটা নিল সে, সেই ভিত্তিকে আরো কঠোর এবং ভাষা কেন্দ্রিক করে তুলেছিলেন। এরপরে আমি কিছু পার্থক্য রেখেছি। The whole philosophical works of Wittgenstein can be divided into two parts, earlier and later. And actually the PLP's Wittgenstein is earlier Wittgenstein. We can distinguish the earlier phase of Wittgenstein from the later. তো আর্লি উইটগেনস্টাইনের সাথে লেটার উইটগেনস্টাইনের কিছু কিছু কিন্তু মানে পুরোটাই পার্থক্য, কিছু মিল নেই। তো এখানে কি বলা হচ্ছে আর্লি উইটগেনস্টাইনে, দেখো, ফ্রম ইজ হিডেন উইথ এ ল্যাঙ্গুয়েজ। তো লুডভিগ উইটগেনস্টাইনের দার্শনিক চিন্তাকে কিন্তু দুভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে আর্লি আর একটা হচ্ছে লেটার। তো প্রথম পর্যায়ে কি বলছে যে ফ্রম ইজ হিডেন উইথ এ ল্যাঙ্গুয়েজ। তো এখানে বলছে যে আর্লি উইটগেনস্টাইনের মতে কি, যে ভাষার প্রকৃত রূপ বা ভাষার গঠন সেটা কিন্তু ভাষার ব্যবহারের আড়ালে, ভাষা কি করে ব্যবহার হচ্ছে, একটা ভাষা আমি কিভাবে ব্যবহার করছি তার আড়ালে লুকিয়ে থাকে। যেমন আমি দৈনন্দিন কোনো একটা ভাষা ইউজ করছি, সেটাকে সেখানে কিন্তু আমি প্রত্যেকদিন সেই ভাষাটাকে ইউজ করছি, তার অন্তরালে কিন্তু একটা কঠোর যৌক্তিক একটা কাঠামো কিন্তু বিদ্যমান থাকে। তাহলে দর্শনের কাজ হলো কি, সেই যে লুকানো রয়েছে, সেই ভাষার আড়ালে কিছু একটা রয়েছে, সেই লুকায়িত কাঠামোকে যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আমাদেরকে উন্মোচন করতে হবে। সেটা কিন্তু মানে লুকানো যাবে না, সেই ভাষার অন্তরালে কি রয়েছে সেটাকেও আমাদের জানতে হবে। তো এইটা কিন্তু আর্লি উইটগেনস্টাইনের ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে। লেটার উইটগেনস্টাইনে কি বলা হচ্ছে? ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন অন সার্টেনিটি এন্ড আদার্স। তো লেটার উইটগেনস্টাইন কিন্তু এই ধারণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছেন। তিনি বলছেন যে ভাষায় কিছু গোপন থাকে না, ভাষার অর্থটাকে বুঝতে গেলে তার ব্যবহার, তার ইউজটা আমি কি করে করব, একটা ভাষার আমি ইউজটা কি করে করব সেটাকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। একটা ভাষায় কিছুই গোপন থাকে না। তাহলে ভাষার অর্থ কিন্তু কোনো হিডেন, কোনো গোপন কাঠামোতে নয়, বরং মানুষের বাস্তব জীবনে ভাষার ব্যবহারের মধ্যে কিন্তু নিহিত থাকে। তুমি একটা ভাষাকে কিভাবে ইউজ করছো
সেই ইউজের মধ্যে কিন্তু ভাষার আসল অর্থটা নিহিত থাকে। তো এখানে কিন্তু কোনো গোপন রয়েছে এরকম কিন্তু কোনো কিছু থাকে না ভাষার মধ্যে। বোঝা গেছে ফার্স্ট পয়েন্ট? খুব জটিল, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো বলো, ফার্স্ট পয়েন্ট বোঝা গেছে? আমি তাহলে আরেকবার ভালো করে বোঝাবো। বোঝা গেছে এটা? হ্যাঁ, আমি বলছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, না বুঝতে পারলে কিন্তু লিখে নেবে। তো প্রথমের পয়েন্টটা কি বলছে, ফ্রম ইজ হিডেন উইদিন এ ল্যাঙ্গুয়েজ। তো এখানে বলছে যে ভাষার যে প্রকৃত অর্থ বা প্রকৃত রূপ, সেটা কিন্তু ভাষার ব্যবহারের আড়ালে, কিভাবে ব্যবহার করছি তার আড়ালে লুকিয়ে থাকে। যেমন কোনো দৈনন্দিন ভাষা, কোনো দৈনন্দিন একটা ভাষা রোজ রোজ আমি ইউজ করছি, সেই দৈনন্দিন ভাষাটা আমার আপাত দৃষ্টিতে বিশৃঙ্খল হলেও তার মানে বিশৃঙ্খল মানে আমার লাগছে মানে ভাষাটা খুব বাজে, তো সেটা বিশৃঙ্খল হলেও কিন্তু তার অন্তরালে কিন্তু একটা কঠোর একটা তার অর্থ একটা কিন্তু লুকিয়ে থাকে সেখানে। তাহলে দর্শনের কাজ হলো কি, সেই লুকিয়ে মানে মানে একটা হিডেন কি রয়েছে, সেই লুকানো সেই কাঠামোকে একটা যৌক্তিক বিশ্লেষণের মাধ্যম দিয়ে, একটা অ্যানালাইটিক্যালি বিশ্লেষণের মাধ্যম দিয়ে কিন্তু খুঁজে বার করতে হবে। মানে ওই ভাষাটার মধ্যেও কিন্তু একটা ভালো অর্থ লুকিয়ে রয়েছে, কিন্তু আমি সেটাকে বুঝতে পারছি না। তো দর্শনের কাজ হবে সেই ভালো অর্থটাকে খুঁজে বার করা। এটা কিন্তু আর্লি উইটগেনস্টাইনের রয়েছে। ফার্স্ট পয়েন্ট। লেটার উইটগেনস্টাইন কি বলছে? লেটার উইটগেনস্টাইন বলছে যে এই ধারণাটা পুরোপুরি মিথ্যা, এরকম কিছু হয় না। তার মতে লেটার উইটগেনস্টাইনে বলা হচ্ছে যে ভাষায় কোনো কিছুই গোপন থাকে না, ভাষায় কোনো কিছুই গোপন করে রাখা হয় না। ভাষার অর্থ বুঝতে হলে কিন্তু তার ইউজ করতে হবে। ভাষার অর্থ কিন্তু কোনো গোপন ভাবে কোনো গোপন কাঠামোতে নয়, বরং মানুষের বাস্তব জীবনে ভাষার ব্যবহারটা কি করে করছে, সেই ব্যবহারের মাধ্যমে কিন্তু নিহিত রয়েছে। মানে আমি ভাষাটাকে কিভাবে ইউজ করছি, সেই ইউজের মধ্যেই কিন্তু সেটার অর্থটা নিহিত রয়েছে। বোঝা গেছে? হুম। তারপরের পয়েন্ট দেখো কি বলছে, টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ড অ্যান্ড থট। এখানে বলছে যে আর্লি উইটগেনস্টাইন এখানে বলছে যে ভাষা চিন্তা জগৎ, ভাষা চিন্তা জগৎ, ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড থট, এই তিনটের মধ্যে কিন্তু একটা পারস্পরিক সম্পর্ক নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আর্লি উইটগেনস্টাইনে কিন্তু করা হয়েছে। যেমন ভাষা, এই ভাষাটা কিভাবে একটা জগৎকে চিত্রিত করছে, এটাই তার মুখ্য প্রশ্ন। একটা ভাষা কিভাবে জগৎটাকে চিত্রিত করছে। এবং পরবর্তী উইটগেনস্টাইন কি বলছে, লেটার উইটগেনস্টাইন বলছে যে নাথিং ইজ হিডেন, লুক ফর ইটস ইউজ, যেটা বলা হয়ে গেল। তিনি কিন্তু ভাষাকে বলছে, লেটার উইটগেনস্টাইনে বলা হচ্ছে তিনি ভাষাকে আর কেবল জগতের প্রতিরূপ হিসাবে দেখেন না। লেটার উইটগেনস্টাইনে বলা হচ্ছে ভাষা ফিলোসফি অফ মাইন্ড, মনোদর্শন, ধর্ম, নীতিবিদ্যা, ব্যাকরণ, সামাজিক অনুশীলন, মানবিক আচরণ, এইগুলো কিন্তু ভাষা কিন্তু এখানে একটা জীবন্ত মানবিক কার্যকলাপ। কি বললাম? ভাষা কিন্তু জীবন্ত মানবিক কার্যকলাপ। তাহলে পরবর্তী যে উইটগেনস্টাইন সেখানে কিন্তু ভাষাকে কি করে ইউজ করা হলো, টকস অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি অফ মাইন্ড, রিলিজিয়াস, গ্রামার এক্সেট্রা, এই হিসেবে কিন্তু ব্যবহার করা হলো সেখানে। ভাষা মনোদর্শন, নীতিবিদ্যা, ব্যাকরণ, সামাজিক অনুশীলন, মানবিক আচরণ। ভাষা কিন্তু লেটার উইটগেনস্টাইনে বলা হলো যে ভাষা কি একটা জীবন্ত মানবিক কার্যকলাপ। এখানে বলা হচ্ছে কি, এক্সেপ্ট পিকচার থিওরি অ্যান্ড মিমিং থিওরি। এখানে কিন্তু আর্লি উইটগেনস্টাইনে কিন্তু পিকচার থিওরি অফ মিনিং এন্ড নেমিং থিওরি অফ মিনিং একটা শব্দ কি বলা হচ্ছে, ভালো করে বুঝবে এই জায়গাটা। পিকচার থিওরি অফ মিনিং অ্যান্ড নেমিং থিওরি অফ মিনিং, এই মতে কিন্তু একটা শব্দ
একটা বস্তুকে নির্দেশ করছে একটা শব্দ দিয়ে, যে কোনো একটা শব্দ দিয়ে। যেমন আমি বললাম ল্যাপটপ, এই ল্যাপটপটা শব্দ, এই শব্দটা দিয়ে কিন্তু আমি এই ল্যাপটপ এই বস্তুটাকে নির্দেশ করছি। তাহলে বাক্য কিন্তু জগতের একটা স্টেট অফ অ্যাফেয়ার্স, একটা সম্ভাব্য অবস্থার চিত্র। এবং ভাষার একমাত্র কাজ কি, বলা হলো যে ভাষার একমাত্র কাজ হলো বর্ণনা করা, টু ডেসক্রাইব। পিকচার থিওরি অফ মিনিং এ কিন্তু এটা বলা হলো যে ভাষার একমাত্র কাজ হলো কি, ডেসক্রাইব করা। একটা শব্দ কি একটা বস্তুকে একমাত্র নির্দেশ করতে পারে। কিন্তু পরবর্তী উইটগেনস্টাইন, লেটার উইটগেনস্টাইনে কিন্তু রিজেক্ট করে দেওয়া হলো। ইউজ থিওরি অফ মিনিং এন্ড নেমিং থিওরি অফ মিনিং কে কিন্তু রিজেক্ট করলো। আর একসেপ্ট কি করলো, এগুলো কিন্তু কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট। ইউজ থিওরি অফ মিনিং কে একসেপ্ট করে নিল। তারা কিন্তু এই পিকচার থিওরি অফ মিনিং এরকম ভাবে কিন্তু বললো না যে কোনো শব্দ কোনো বস্তুকে নির্দেশ করে। এইটা কিন্তু বলা হলো না লেটার উইটগেনস্টাইনে। কি বলা হলো, কি বলা হচ্ছে, ইউজ থিওরি অফ মিনিং এর কথা বলা হলো, যে শব্দের অর্থ কিভাবে নির্বাচিত হবে। একটা শব্দের অর্থ হলো তার ব্যবহারের মাধ্যমে কিন্তু একটা শব্দের অর্থ নির্ধারিত হয়। কেমন ভাবে, তার ব্যবহারিক প্রসঙ্গ এবং সামাজিক নিয়মের দ্বারা। কি বললাম, একটা শব্দ, একটা শব্দের অর্থ যেটা রয়েছে, একটা শব্দের অর্থ নির্ধারিত হয় তার ব্যবহারিক প্রসঙ্গ এবং সামাজিক নিয়মের দ্বারা, তার ইউজের দ্বারা। কিন্তু শব্দ যে একটা বস্তুকে নির্দেশ করে, পিকচার থিওরি অফ মিনিং, একটা পিকচার দেখে আমি সেই বস্তুটাকে নির্দেশ করছি, তো এইভাবে কিন্তু হয় না। একটা নাম দেখে কিন্তু সেই একটা বস্তুর নাম দেখে তাকে আমি ডেসক্রাইব করছি, এইভাবে কিন্তু নেমিং থিওরি পিকচার থিওরিকে কিন্তু রিজেক্ট করে বললো যে শব্দের অর্থ কিভাবে হয়, তার ব্যবহারের মাধ্যম দিয়ে হয়, যে কিভাবে আমি তাকে ইউজ করছি। বোঝা যাচ্ছে একটা শব্দের অর্থ কিভাবে নির্ধারিত হবে, তার ব্যবহারের দ্বারা এবং সামাজিক নিয়মের দ্বারা। সমাজ কিভাবে ঠিক করছে সেটার দ্বারা কিন্তু নির্ধারিত হবে। ইউজ থিওরি অফ মিনিং একসেপ্ট করছে। লজিক্যাল অ্যাটমিজম, যে কোশ্চেনটা এবার তোমাদের নেটে করেছিল, তো লজিক্যাল অ্যাটমিজমের কথা কিন্তু আর্লি উইটগেনস্টাইনে বলা হয়েছে। তো পূর্ববর্তী মানে লেটার উইটগেনস্টাইন, এটাও কিন্তু মনে হবে যে লেটার উইটগেনস্টাইন এখানে কি বলছে, there are countless works of a language describing language game, multiple use of words and signs rejects private language. Very very important. তো লেটার উইটগেনস্টাইনে কিন্তু বলা হচ্ছে যে ভাষার শুধুমাত্র একটা মাত্রই কাজ থাকবে। সেটা কি, ভাষার একটা মাত্রই কাজ থাকবে, সেটা হচ্ছে কি জগৎকে বর্ণনা করা। বোঝা গেছে, জগৎকে বর্ণনা করা। তো দাঁড়াও 1 মিনিট, আমার মনে হয় একটু ভুল হলো। হ্যাঁ হ্যাঁ, জগৎকে বর্ণনা করা, এইটা কিন্তু বলছে, কিন্তু আর্লিয়ার উইটগেনস্টাইন কিন্তু বলছে লজিক্যাল অ্যাটমিজমে এই জায়গাটা বলা রয়েছে যে ভাষার একমাত্র কাজ হচ্ছে কি জগৎকে বর্ণনা করা। ট্যাক্সিডাসে বলা হয়েছিল এটা, ভাষার একটি মাত্র কাজ হচ্ছে কি জগৎকে বর্ণনা করা। এটা কিন্তু আমি ভুল বলেছি, যেটা উইটগেনস্টাইনে কিন্তু এটা বলা হয়নি, এটা কিন্তু বলা হয়েছে কিন্তু আর্লিয়ার উইটগেনস্টাইনে। লজিক্যাল অ্যাটমিজমের ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু এটা বলা হয়েছিল যে ভাষার একটা মাত্র কাজ হচ্ছে জগৎকে বর্ণনা করা। এরপরে লেটার উইটগেনস্টাইনে বলা হয়েছে যে ভাষার কাজ কি, ভাষার কিন্তু কাউন্টলেস ওয়ার্কস অফ এ ল্যাঙ্গুয়েজ, ভাষার কিন্তু অনেক কাজ রয়েছে। সেই কাজগুলো কি, শুধুমাত্র একটা কাজ নয়, এখানে বলছে শুধুমাত্র একটা কাজ রয়েছে। সেটা কি, বলো কি বললাম এক্ষুনি, একটা কাজ কি বললাম, একদম। মানে এখানে কিন্তু একটা মাত্রই কাজ বলা হয়েছে, কিন্তু এখানে কি বলা হচ্ছে, অনেক রকম কাজের কথা বলা হয়েছে। তাহলে লেটার উইটগেনস্টাইনে কিন্তু অনেক রকম কাজের কথা বলা হয়েছে, যেমন কি আদেশ দেওয়া, কাউকে আদেশ দেওয়া, কোনো কিছু প্রশ্ন করা, কোনো কিছু প্রার্থনা করা, আবেগ প্রকাশ করা, এই কাজগুলোকে কিন্তু কিন্তু তিনি বলছেন ল্যাঙ্গুয়েজ গেমস। আমাদের
ভাষার খেলা, ঠিক আছে? এক এক রকম মানে এক এক রকম কাজ করছি আমি, আর কাউকে আদেশ দিচ্ছি আমি, এটা করো ওটা করো, প্রশ্ন করছি কাউকে, এটা বলো, কেউ প্রেয়ার করছে, আবেগ প্রকাশ করছে কারোর কাছে। তো এইগুলো কি বহুবিধ যে কার্য রয়েছে, প্রত্যেকটা মানে কাজ রয়েছে ভাষার মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকটা কাজ করছি, ডেসক্রাইব করছি, দ্যাট ইজ কাউন্টলেস ওয়ার্ক। ল্যাঙ্গুয়েজ ডেসক্রাইব করছি, ভাষার বিভিন্ন ধরনের ব্যবহার করছি, ল্যাঙ্গুয়েজ গেম, ভাষার খেলা করছি, এগুলো আমি। তো এইটাকে কিন্তু বলা হচ্ছে কি, লেটার উইডনেসনে কিন্তু ভাষার অনেক রকমের কাজ রয়েছে। আর এখানে কি একটাই কাজ, সেটা কি জগৎকে বর্ণনা করা। আর এখানে কিন্তু রিজেক্ট প্রাইভেট ল্যাঙ্গুয়েজ বলে কিছু হয় না, তোমার নিজস্ব ল্যাঙ্গুয়েজ এইরকম কোনো কিছু হয় না। ল্যাঙ্গুয়েজ হতে গেলে কি হতে হবে, ল্যাঙ্গুয়েজ হতে গেলে কিন্তু তাকে পাবলিক হতে হবে এবং তাকে গভর্ন হতে হবে, সমাজ সেটা নির্ধারণ করবে, ঠিক আছে? গভর্নমেন্ট, সেটা কিন্তু তুমি করতে পারবে না। তো সেটা কিন্তু কখনোই হবে না। এটা কিন্তু প্রাইভেট ল্যাঙ্গুয়েজকে রিজেক্ট করে পাবলিক ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে এখানে, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপর উইটগেনস্টাইন অ্যাট এ গ্লান্স, তো হ্যাঁ কিছু বললে কেউ? কোনটা বলো আমাকে, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, জগৎ হচ্ছে পারমাণবিক, হুম, পারমাণবিক বচনগুলো দিয়ে তৈরি, অ্যাটমস দিয়ে তৈরি, ঠিক আছে? মানে লজিক্যাল অ্যাটমিজম বলতে বোঝানো হয়েছে এই জগৎটা কিন্তু অ্যাটমস দিয়ে তৈরি, পরমাণু, ঠিক আছে? এই জগৎটা কিন্তু পরমাণু, ছোট ছোট পরমাণু দিয়ে তৈরি। এবং ভাষার কাজ কি, ভাষার কাজ কিন্তু এখানে বলা হয়েছে প্র্যাকটিক্যাসে কিন্তু লজিক্যাল অ্যাটমিজমের কথা বলা হয়েছে, এই কোশ্চেনটা দিয়েছিল। এবার কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিল যে কোন আর্লি উইটগেনস্টাইনে কি লজিক্যাল অ্যাটমিজমের কথা বলা হয়েছে নাকি লেটার উইটগেনস্টাইনে বলা হয়েছে, অ্যাসাম্পশন রিজনিং জাতীয় কোশ্চেনে দিয়েছিল। তো সবাই করে এসেছে যে এটা ঠিক রয়েছে, এটা ঠিক নয়, কারণ লেটার উইটগেনস্টাইনে বলা হয়নি লজিক্যাল অ্যাটমিজমের কথা, কোথায় বলা হয়েছে, আর্লিয়ার উইটগেনস্টাইনে কিন্তু বলা হয়েছে, আর্লিয়ার উইটগেনস্টাইনে কিন্তু বলা হয়েছে। বেশিরভাগই ভুল করে এসেছে সবাই, মানে ঠিক করে এসেছে, লেটার উইটগেনস্টাইনে কিন্তু বলা হয়নি। তোমাদের কোশ্চেনটা এসেছিল যে লেটার উইটগেনস্টাইনে কি লজিক্যাল অ্যাটমিজমের কথাটা বলা আছে, এরকম একটা কোশ্চেন দিয়েছিল। তো এখানে কিন্তু মানে অ্যান্সারটা কি হবে, ইজ ফলস আর ইজ ট্রু, এরকম হতো। তো বোঝা গেছে। হুম, কিছু বলছো? হ্যাঁ বলো। পিকচার থিওরি অফ মিনিং, পিকচার মানে একটা বস্তু, একটা বস্তু দেখে, মানে একটা শব্দ কিন্তু একটা বস্তুকে নির্দেশ করছে, একটা শব্দ একটা বস্তুকে নির্দেশ করছে। আমি পড়াবো, এটা এখন আমি পড়াই নাই, জাস্ট এগুলো পার্থক্যটা বলছি, ঠিক আছে? তোমাদের কিন্তু এগুলো অনেক বড় করে পড়ানো হবে, আমি এটা এখনো আসিনি, জাস্ট বলে রাখছি। একটা শব্দ একটা কোনো বস্তুকে নির্দেশ করছে, এটা কিন্তু একটা পিকচার দেখে কিন্তু আমি বলছি যে এই বস্তুটার নাম হচ্ছে এটা। হুম, তো এইটা কিন্তু পিকচার থিওরি অফ মিনিং এন্ড নেমিং থিওরি অফ মিনিং। বোঝা গেছে? আমি বোঝাবো এগুলো তোমাদের, শুধু এইটুকুনি বুঝলে তো হবে না, তোমাদের এটা ব্রড রয়েছে, তোমাদের পড়তে হবে এটা। এটা আমি জাস্ট কি কি পার্থক্য রয়েছে সেটা আমি বললাম এখন। তো এরপরে দেখো কি বলছে, উইটগেনস্টাইন অ্যাট এ গ্লান্স। তো উইটগেনস্টাইন কিন্তু একজন ল্যাঙ্গুয়েজ ফিলোসোফার ছিলেন, একজন কিন্তু তিনি ল্যাঙ্গুয়েজ ফিলোসোফার ছিলেন, একজন ভাষা দার্শনিক ছিলেন। এবং লুডভিগ উইটগেনস্টাইন কিন্তু একজন, তার মতে কিন্তু দর্শনের অধিকাংশ সমস্যাতে উঠে আসছে, এই যে ফিলোসফিক্যাল যে প্রবলেম গুলো অ্যারাইজ হয় সেটার কিন্তু মূল কি আছে, এই যে আমরা ভাষাটাকে ভুল বুঝছি। আমি একটা তোমাকে বলছি, আমি একটা জিনিস তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে? এবার তুমি সেই ভাষাটাকে এমন ভাবে ভুলভাবে ইন্টারপ্রিটেশন করছো, তাহলে ভুল বোঝাবুঝি, এখান থেকে কিন্তু এই যে ফিলোসফিক্যাল যে প্রবলেম গুলো আমরা দেখতে পাই, এটা কিন্তু অ্যারাইজ হয়।
তো তাই দর্শনের প্রধান কাজ হলো কি, ভাষার অর্থটাকে ঠিকভাবে গঠন করতে হবে এবং ঠিকভাবে ব্যবহার করতে হবে, ভাষাগুলোকে ঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো এটা কিন্তু তোমাকে আগে করতে হবে। তোমাকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ঠিকভাবে অর্থটা, ল্যাঙ্গুয়েজের বিভিন্ন অর্থ গঠন করতে হবে এবং সেই ল্যাঙ্গুয়েজটাকে ঠিকভাবে বিশ্লেষণ করতে হবে, তারপরে সেটাকে তুমি ব্যবহার করতে পারো। এরপরে বলছে হি ইনভেন্টেড ট্রুথ টেবিল। তাহলে তিনি কিন্তু উইটগেনস্টাইন কিন্তু এই সত্য সারণী যে রয়েছে এটার কিন্তু প্রবর্তক, এবং উইটগেনস্টাইন কিন্তু যুক্তিবিদ্যায় ট্রুথ টেবিল পদ্ধতি কিন্তু প্রবর্তন করেছিলেন এবং এই পদ্ধতির মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে যে যৌগিক বচনগুলো রয়েছে, এই যৌগিক বচনের সত্যতা কিভাবে মৌলিক বচনের সত্যতার উপর নির্ভর করে। এবং যে ট্রুথ ফাংশন গুলো তোমরা এগুলো ট্রুথ টেবিল করে এসেছো, লজিকে রয়েছে। তো এই ট্রুথ টেবিল, এই যুক্তিবিদ্যার নিয়মগুলো মূলত ট্রুথ ফাংশনাল হয়ে থাকে। তাহলে এই ট্রুথ টেবিল যুক্তিবিদ্যার একটা মৌলিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রেখে গেছিলেন। তিনি কিন্তু ইনভেনশন করেছিলেন এই ট্রুথ টেবিলের। উইটগেনস্টাইন কিন্তু আমরা এগুলো কিন্তু পড়ি, ট্রুথ টেবিল কিন্তু পড়ি, সেটা কিন্তু ইনভেন্ট করেছিলেন কিন্তু উইটগেনস্টাইন। এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে। তো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে কি বলছে, ইন অনসার্টেনিটি অ্যাজ এ skeptic he refutes G. Moore views on the language or knowledge of the outer world. তো অনসার্টেনিটি, এই অনসার্টেনিটিতে কিন্তু উইটগেনস্টাইন কিন্তু এই সংশয়বাদ, স্কেপটিসিজম, এই স্কেপটিসিজমের কিন্তু তিনি রিফিউটেশন করেছিলেন জি মুরের। এবং তিনি কিন্তু জি মুরের সমালোচনা করে বলেছিলেন যে আমরা এই যে বাইরের জগৎ রয়েছে, আমরা এই বাইরের জগতের কিন্তু অস্তিত্বটা নিশ্চিতভাবে জানতে পারি। এবং উইটগেনস্টাইনের মতে এই ধরনের যে আমি জানি কিছু, এই জাতীয় উক্তিগুলো জ্ঞানের সাধারণ কাঠামোর মধ্যে পড়ে না। এগুলো কিন্তু বিশ্বাস, আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাসের কাজ হিসেবে কিন্তু কাজ করে, যে আমি জানি, এগুলো কিন্তু জ্ঞান, এগুলো কিন্তু জ্ঞান নয়। আমি জানি এটা কিন্তু জ্ঞান নয়, এটা কি, এটা হচ্ছে আমার বিশ্বাস। এখানে কিন্তু জি মুরকে উইটগেনস্টাইন ক্রিটিসাইজ করেছিল। And in TLP, his main concern was whether language can depict the world or not. তো এখানে Tractatus Logico-Philosophicus, এখানে কিন্তু উইটগেনস্টাইনের মুখ্য একটা প্রশ্ন ছিল, সেটা কি, যে ভাষা কি জগৎকে যথার্থভাবে কি চিত্রিত করতে পারে? একটা ভাষা কি জগৎকে যথার্থভাবে চিত্রিত করতে পারে? এই ট্র্যাক্টাটাস লজিকো-ফিলোসফিকাস, এখানে কিন্তু একটা মুখ্য প্রশ্ন ছিল, সেটা কি, যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষা, এই ভাষাটা কি জগৎকে ঠিকঠাক ভাবে, একদম ঠিকঠাক ভাবে কি চিত্রিত করতে পারে? তিনি এখানে বলেছিলেন যে জগৎ হচ্ছে কিছু তথ্যের সমষ্টি, কিছু ফ্যাক্ট, জগৎ হচ্ছে কিছু ফ্যাক্টসের সমষ্টি, এবং এই যে অর্থপূর্ণ ভাষাগুলো রয়েছে, যেটার মধ্যে কোনো ত্রুটি নেই, একদম অর্থপূর্ণ, এই অর্থপূর্ণ ভাষাগুলো কিন্তু জগতের সম্ভাব্য অবস্থা, স্টেট অফ অ্যাফেয়ার্স এর চিত্র থেকেই জন্ম নেয় কিন্তু এই পিকচার থিওরি অফ মিনিং, ও যেটা বলছিল, লিখে নাও, এগুলো কিন্তু লিখে নেবে। তো এই যে অর্থপূর্ণ ভাষা, এখানে কোনো ত্রুটি থাকে না, ভুল থাকে না, এই অর্থপূর্ণ ভাষা কিন্তু জগতের যে সম্ভাব্য অবস্থা, যে স্টেট অফ অ্যাফেয়ার্স এর চিত্র থেকে কিন্তু জন্ম নিয়েছিল পিকচার থিওরি অফ মিনিং। তো এই অর্থপূর্ণ ভাষা হতে হবে, তাহলে কিন্তু সেটা একদম মানে ঠিক থাকবে। কোনো জিনিস অর্থপূর্ণ নয়, সেটা কিন্তু পিকচার থিওরি অফ মিনিং এর মধ্যে পড়বে না। তো ভাষা হতে গেলে সেটার মধ্যে কিন্তু অর্থপূর্ণ হতে হবে, অর্থহীন হলে কিন্তু হবে না। এগুলো কিন্তু সেটার লিমিটেশন দেওয়া ছিল সেখানে টিএলপি তে। And he distinguished between showing and saying. For saying what can be said and say clearly, showing what cannot be said, one should pass over it being silent.
তো এখানে এই ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস ট্র্যাক্টেটাসে কিন্তু এখানে উনি শোয়িং এবং সেইং এবং শোয়িং এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য করেছিলেন। সেইং মানে কি? সেইং মানে হচ্ছে আমি কিছু বলছি বা কথা বলছি, সেইং। এন্ড শোয়িং মানে কি? দেখিয়ে দেওয়া। শোয়িং মানে হচ্ছে কোনো কিছুকে দেখানো। তাহলে যা স্পষ্ট ভাবে বলা যায়, যা স্পষ্ট ভাবে আমি বলতে পারি, আর যা বলা যায় না, যেমন নৈতিকতা, ধর্ম, আমাদের জীবনের অর্থ, তা দেখানো যায়। কিন্তু তুমি দেখো, এগুলোকে দেখানো যায় কিন্তু ভাষায় কিন্তু প্রকাশ করা যায় না। এই জন্যই তিনি কিন্তু একটা তার বিখ্যাত উক্তি দিয়েছিলেন, wherever one cannot speak, thereof one must be silent. What cannot be said, one should pass over it being silent. Very, very important quotation. What cannot be said, one should pass over it being silent. যেটা তুমি বলতে পারছো না সেটার ব্যাপারে তুমি সাইলেন্ট থাকবে, আর যেটা তুমি বলতে পারছো সেটা তুমি বলো, কিন্তু যেটা তুমি বলতে পারছো না সেটার ব্যাপারে তুমি সবসময় চুপ থাকবে। And limitations of thought is the limitations of language. Language is the limitations of the world. The world is represented by thought, which is propositions with sense. তো উইটগেনস্টাইনের মতে কিন্তু আমাদের এই যে চিন্তা করা, এই চিন্তার সীমা এবং ভাষার সীমা, আমরা যতটুকু ভাষায় প্রকাশ করতে পারি, জগৎও কিন্তু আমাদের কাছে ততটুকুই কিন্তু ধরা দেবে। এবং যে চিন্তা, এই যে থট, এটা কিন্তু নিজেই একটা অর্থপূর্ণ প্রস্তাব, এখানে কিন্তু এটা বলা হচ্ছে। and language has a structure or form which cannot be expressed through language. তো এখানে বলছে যে ভাষার গঠন, উইটগেনস্টাইনের মতে কিন্তু এই যে ভাষা, এই ভাষার একটা যৌক্তিক রূপ বা গঠন, লজিক্যাল ফর্ম রয়েছে। একটা ভাষা এমনি এমনি তৈরি হচ্ছে না, তার কিন্তু একটা গঠন থাকে, সবসময় একটা লজিক্যাল ফর্ম থাকে। কিন্তু এই গঠনটা ভাষার মাধ্যম দিয়ে প্রকাশ করা যায় না, বা ভাষার মাধ্যম দিয়ে আমি দেখাতে পারবো না, বা ভাষার মাধ্যম দিয়ে কিন্তু আমি বলতে পারবো না, ডিসক্রাইব করতে পারবো না। তারপরে বলছে যে সেন্স অফ এ প্রপোজিশন, ওয়ার্ক অফ এ প্রপোজিশন ইজ টু ডিসক্রাইব দ্য ওয়ার্ল্ড। তো এটা বলছে যে বচনের অর্থ, একটা বচনের কাজ কি? একটা বচনের কাজ হলো কিন্তু জগৎকে বর্ণনা করা, ডেসক্রাইব করা। এবং যে বচন কোনো সম্ভাব্য জাগতিক অবস্থা বর্ণনা করতে পারছেই না, একটা প্রপোজিশন কোনো কিছু বর্ণনাই করতে পারছে না, তা কিন্তু অর্থপূর্ণ হতে পারে না। একটা বচন, একটা প্রপোজিশন যেটা কোনো সম্ভাব্য যে জাগতিক অবস্থা এটা সম্বন্ধে বর্ণনা করতে পারছে না, তাহলে সেই বচন কি কখনো অর্থপূর্ণ বলা যাবে? কখনোই কিন্তু বলা যাবে না। তারপরে বলছে ননসেন্স প্রপোজিশনস আর থ্রি টাইপস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু লিখে নেবে। ননসেন্স প্রপোজিশনস আর থ্রি টাইপস। ফার্স্ট টাইপ ইজ ডিমারিস, Ram butterfly, this type of sentences, tautology or contradictions, propositions of mathematics and logic, and the transcendental, ethics and the aesthetics. তো এখানে বলছে যে ননসেন্স, এই বচনের তিনটে প্রকার রয়েছে। ফার্স্টে কি বলছে? ডিমারিস, এটা মানে কি? এলোমেলো বাক্য। দেখো, এলোমেলো একটা বাক্য, রাম প্রজাপতি, রাম প্রজাপতি, এই ধরনের বাক্যর কিন্তু কোনো যৌক্তিক গঠন নেই। আছে কি? রাম প্রজাপতি, কি বলা হচ্ছে এখানে? তুমি কিছু বুঝতে পারছো যে রাম প্রজাপতি, রামের সাথে কি প্রজাপতির কোনো সম্পর্ক রয়েছে? তো দ্যাট ইজ ডিমারিস, এলোমেলো বাক্য। তো উইটগেনস্টাইন কিন্তু তিন প্রকারের ননসেন্স প্রপোজিশনের কথা বললেন। ফার্স্ট হচ্ছে কি ডিমারিস বা এলোমেলো বাক্য, যেটার সাথে রামের সাথে বাটারফ্লাইয়ের কিন্তু কোনো সম্পর্ক নেই। এরপরে কি বলছে? টটোলজি ও কন্ট্রাডিকশন, স্ববিরোধ বাক্য। এখানে বলছে যুক্তি এবং গণিতের বাক্য। দেখো, যুক্তি আমরা করেছি, লজিক গুলো সত্য, কখনো কখনো সত্য হচ্ছে, আবার কখনো কখনো মিথ্যাও হচ্ছে, সবসময় সত্য হচ্ছে আবার সবসময় মিথ্যাও হচ্ছে। এবং জগৎ সম্পর্কে কিছু বলছে না, এই প্রপার ম্যাথামেটিক্স লজিক জগৎ সম্পর্কে কিছু বলছে না।
তো এই ধরনের বাক্য কিন্তু ননসেন্স। তোমাদের কিন্তু কোশ্চেন আসছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ননসেন্স বাক্য কোনগুলো? তাহলে যুক্তি এবং গণিতের বাক্য, এগুলো কিন্তু ননসেন্স বাক্য। কারণ এই যুক্তি এবং গণিতের বাক্য কিন্তু জগৎ সম্পর্কে কোনো কিছু বলে না, এরা সবসময় সত্য আবার সবসময় মিথ্যা হতে পারে। ট্রান্সেন্ডেন্টাল, থার্ড নাম্বার, ট্রান্সেন্ডেন্টাল এথিক্স এন্ড দ্য অ্যাস্থেটিক্স, যেমন কোনো নৈতিকতা, নান্দনিকতা, ধর্ম সম্পর্কিত বাক্য। তাহলে এরাও কিন্তু গভীর কোনো অর্থ বহন করলেও এগুলো কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। দেখো অনেক অর্থ বহন করে, ঠিক অ্যাস্থেটিক্সে ট্রান্সেন্ডেন্টাল, অতিবর্তী, মেটাফিজিক্স এগুলো রয়েছে। ঈশ্বর, আত্মা সম্বন্ধে আমরা অনেক পড়াশোনা করি, দর্শন এগুলো রয়েছে। এথিক্স, অ্যাস্থেটিক্স, নীতিবিদ্যা, সৌন্দর্যবিদ্যা, তো এগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়াশোনা করছি। গভীর অর্থ বহন করলেও তুমি কখনো ভাষায় এগুলোকে প্রকাশ করতে পারবে না। আর যেগুলোকে ভাষায় প্রকাশ করতে পারবে না সেগুলো হচ্ছে ননসেন্স প্রপোজিশন ছিল উইটগেনস্টাইনের মতে, যেগুলো অনেক গভীর অর্থ রয়েছে, গভীর অর্থ, কিন্তু এগুলো কিন্তু ভাষায় প্রকাশযোগ্য নয়। তারপরে বলছে কি, হুইচ ইজ ট্রান্সেন্ডেন্টাল, cannot be expressed in true language is nonsense। তো এই নৈতিকতা, সৌন্দর্য, ঈশ্বর, এসব বিষয়, এই যে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু ভাষার সীমার বাইরে রয়েছে। আমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই ল্যাঙ্গুয়েজের বাইরে রয়েছে, নৈতিকতা, সৌন্দর্য, ঈশ্বর। তাই এরা কিন্তু ননসেন্স, কিন্তু তা তুচ্ছ নয়। বলছে এগুলো ননসেন্স, কিন্তু এগুলো তুচ্ছ নয়, বরং এর কিন্তু গভীর অর্থ রয়েছে এর মধ্যে লুকিয়ে। তারপরে বলছে ইন টিএলপি উইটগেনস্টাইন uses logical analysis, not any empirical analysis. It is one type of logical atomism. তো উইটগেনস্টাইন টিএলপি তে কোনো প্রকার অভিজ্ঞতামূলক বিশ্লেষণ ব্যবহার করেনি। তিনি পুরোপুরি কিন্তু যুক্তিগত, লজিক্যাল অ্যানালাইসিস, যুক্তিগত বিশ্লেষণের মাধ্যম দিয়ে কিন্তু ভাষা এবং জগতের সম্পর্ক ব্যাখ্যা করেছেন। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে টিএলপি বা প্র্যাকটিকাস লজিকো ফিলোসফিকাসে উইটগেনস্টাইন কিন্তু কোনো প্রকার এম্পিরিক্যাল অ্যানালাইসিস বা কোনো অভিজ্ঞতামূলক বিশ্লেষণ, অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আমি অভিজ্ঞতা করছি, উইটগেনস্টাইন কিন্তু কোনো অভিজ্ঞতা এইগুলোর মাধ্যম দিয়ে কিন্তু কোনো কিছুকে ব্যাখ্যা করেনি। কিসের মাধ্যম দিয়ে ব্যাখ্যা করেছে তাহলে? লজিক্যালি ব্যাখ্যা করেছে, লজিক্যালি, যৌক্তিক বিশ্লেষণ, যুক্তিগত বিশ্লেষণের মাধ্যম দিয়ে ভাষা এবং জগতের সম্পর্ককে ব্যাখ্যা করেছেন। তা এই জন্য কিন্তু তার দর্শনকে কি বলা হয়? লজিক্যাল অ্যাটমিজমের একটা উন্নত এবং কঠোর রূপ বলা যায়, কারণ তিনি সবকিছুকে লজিক্যালি ব্যাখ্যা করেছেন, এম্পিরিক্যালি করেনি। তাহলে এখান থেকে কিন্তু উইটগেনস্টাইন কিন্তু এই ট্যাক্টিকাস লজিকো ফিলোসফিকাসে বলা হলো যে ভাষা আমাদের জগৎকে বোঝার সীমাটাকে নির্ধারণ করে ফেলে, এবং দর্শনের কাজ নতুন কোনো তত্ত্ব দেওয়া নয়, বরং আমাদের মধ্যে যে প্রবলেম অ্যারাইজ করছে বারবার করে, ভাষাগত বিভ্রান্তি থেকে একটা ফিলোসফিক্যাল প্রবলেম অ্যারাইজ করছে, এইটা কিন্তু দূর হয়ে যাবে, ভাষাগত বিভ্রান্তি দূর করবে। এবং যা বলা যায় না, যেটা সম্বন্ধে আমি বলতে পারবো না, সেটা কিন্তু সবসময় আমি চুপ থেকে যাব। যেমন অ্যাস্থেটিক্স, এথিক্স, মেটাফিজিক্স এগুলো সম্বন্ধে আমি বলতে পারবো না, সেই জন্য এগুলো সম্বন্ধে কিন্তু আমি চুপ থেকে যাব। তো এইটুকুনি জায়গা বোঝা গেছে। এরপরে আমি আরেকটা জায়গা আসি, বলো এইটুকুনি জায়গা বোঝা গেছে? বাবা, সব বোঝা যাচ্ছে? এত মানে কঠিন বিষয়গুলো বোঝা যাচ্ছে? একদম। ওই জন্য রেকর্ডিংটা শুনতে হবে, বারবার করে রেকর্ডিং শুনে লিখে ফেলতে হবে আর পড়তে হবে, ঠিক ঠিক আছে?
পড়তে হবে কিন্তু এগুলো এগুলো কিন্তু অন্যরকম, একদম অন্যরকম, এটা ভাষা নিয়ে বলছে, এটা পুরোপুরি অন্যরকম। এগুলো কিন্তু মানে একদম ইন্ডিয়ান ফিলোসফি ওয়েস্টার্ন ফিলোসফি থেকে পুরোপুরি আলাদা। তো বারে বারে কিন্তু পড়তে হবে, আর যেই জায়গায় বুঝবে না সেটা আমাকে জিজ্ঞেস করে নেবে। এরপরে উইটগেনস্টাইন কিন্তু তার এই যে আর্লি যে উইটগেনস্টাইনের যেগুলো বলা হলো সেখানে কিন্তু ভাষা এবং জগতের মধ্যে একটা স্ট্রাকচারাল করেসপন্ডেন্স তৈরি করা হলো, যে ভাষা হচ্ছে জগৎকে সরাসরি কিন্তু প্রতিলিপি করে না, বরং জগতের যে ঘটনাগুলো হচ্ছে সেই জগতের ঘটনাগুলোকে কিন্তু চিত্রের মাধ্যম দিয়ে কিন্তু উপস্থাপন করছে। তো এখানে উইটগেনস্টাইন কিন্তু একদম, আমি ট্যাক্টাস লজিক ও ফিলোসফিক্যাল কিন্তু আমি পড়াচ্ছি, মানে এখন কিন্তু আমি ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে আসিনি, আমি তো টিএলপি তে এখন পড়াচ্ছি। তো এখানে কি বলছে আর্লি উইটগেনস্টাইন, ল্যাঙ্গুয়েজ এবং ওয়ার্ল্ড এর মধ্যে জগৎ এবং ভাষা এই দুটোর মধ্যে কিন্তু একটা স্ট্রাকচারাল করেসপন্ডেন্স রয়েছে। তো ফার্স্টেই বলছে যে টোটালিটি অফ প্রপোজিশন, ল্যাঙ্গুয়েজে বলছে যে টোটালিটি অফ প্রপোজিশন, বচনগুলোর মধ্যে সমষ্টি, আর এখানে ওয়ার্ল্ডে বলা হচ্ছে কি ঘটনার সমষ্টি, টোটালিটি অফ ফ্যাক্টস। তারপরে এখানে বলা হচ্ছে কি দ্য ওয়ার্ল্ড ইজ দ্য টোটালিটি অফ ফ্যাক্টস নট অফ থিংস। আমি এটা আগে বলেছিলাম যে উইটগেনস্টাইনের একটা বিখ্যাত উক্তি ছিল কি দ্য ওয়ার্ল্ড, এই যে জগৎ, এই জগৎটা কিভাবে তৈরি, টোটালিটি অফ ফ্যাক্টস এর মাধ্যম দিয়ে তৈরি, মানে থিংস এর মাধ্যম দিয়ে, নট অফ থিংস, থিংস এর মাধ্যম দিয়ে কিন্তু নয়, বস্তুর মাধ্যম দিয়ে কিন্তু নয়, কিসের মাধ্যম দিয়ে তৈরি, ফ্যাক্টস এর মাধ্যম দিয়ে তৈরি, টোটালিটি অফ ফ্যাক্টস। তোমাদের অ্যাসারশন রিজনিং জাতীয় কোশ্চেন দেবে, তো এই জগৎটা কিন্তু বস্তু, নট এ থিংস, বস্তুর মাধ্যম দিয়ে কিন্তু তৈরি নয়, ফ্যাক্টস এর মাধ্যম দিয়ে তৈরি। জগৎ কিন্তু বস্তু সমষ্টি নয়, বরং যা যা ঘটছে এই জগতে, যা যা হচ্ছে বা ঘটতে পারে, এই জগতে যা যা ঘটছে বা ঘটতে পারে তার সমষ্টি। তো এই জগৎ কিন্তু বস্তুর দ্বারা সৃষ্টি নয়, উইটগেনস্টাইন বলেছেন যে এই জগৎটা কিন্তু বস্তুর দ্বারা সৃষ্টি নয়। দ্য ওয়ার্ল্ড ইজ দ্য টোটালিটি অফ ফ্যাক্টস, বা এই জগতে যা যা ঘটনাগুলো প্রত্যেকদিন ঘটছে বা যা যা ঘটতে পারে ভবিষ্যতে তার সমষ্টি এই জগৎ। এবং ভাষা এই জগৎকে বোঝায় কিন্তু বচনের মাধ্যম দিয়ে। এই ভাষার সম্পূর্ণ ক্ষেত্র কি সমস্ত অর্থবহ, যেগুলোর মধ্যে অর্থ রয়েছে, ভাষা হতে গেলে কিন্তু এই অর্থ হতে হবে, অর্থহীন ভাষার সমষ্টি হলে কিন্তু চলবে না। তাহলে ভাষা কিন্তু সবসময় অর্থবহ বচনের সমষ্টি। তাহলে ভাষা এবং জগৎ কিন্তু একটা সমান্তরাল, একদম সমান্তরাল কাঠামোতে দাঁড়িয়ে রয়েছে। বোঝা যাচ্ছে যে এই জগৎটা কিসের মাধ্যম দিয়ে তৈরি বলেছে, ফ্যাক্টস এর মাধ্যম দিয়ে তৈরি, নটা থিংস, বস্তুর মাধ্যম দিয়ে কিন্তু তৈরি নয়। এরপরের তা বলছে যে কমপ্লেক্স প্রপোজিশন এন্ড দ্য কমপ্লেক্স ফ্যাক্ট। তো কমপ্লেক্স প্রপোজিশন, যৌগিক বচন, যৌগিক বচন হলো এমন বচন যা একাধিক সরল বচন, এই সরল বচনের সমন্বয় কিন্তু গঠিত। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে এবং রাস্তাটা ভিজে গেছে। তাহলে এই যৌগিক ঘটনা কি, এখানে কিন্তু একাধিক সরল ঘটনার সমন্বয় গঠিত একটা বাস্তব অবস্থা, যে বৃষ্টি হচ্ছে এবং রাস্তাটা বৃষ্টি হওয়ার ফলে ভিজে গেছে। তাহলে এই উইটগেনস্টাইন বলেছিলেন যে এই যে কমপ্লেক্স প্রপোজিশন, এই যে যৌগিক বচন, এইগুলো কিন্তু নিজে মৌলিক নয়, এগুলো কিন্তু সত্য বা মিথ্যাও হয়। তাহলে মৌলিক বচনের সত্য মিথ্যার ওপর কিন্তু এগুলো নির্ভর করে বলে তিনি একে কিন্তু ট্রুথ ফাংশন বলেছেন, সত্যাপেক্ষক বচন বলেছেন। and simple propositions and the simple facts, সরল বচন, সরল বচন বলতে কি বোঝানো হয়, সরল বচন হলো এমন বচন যা কিন্তু আর ভাঙা যায় না, মানে এই বচন কখনো ভাঙতে পারবে না চেষ্টা করলেও। তাহলে সরল যে বচন এবং সিম্পল ফ্যাক্ট, সরল ঘটনা কি, যা বাস্তব জগতের সর্বনিম্ন স্তরের ঘটনা। তাহলে সরল বচন কিন্তু সরাসরি সরল ঘটনার কিন্তু চিত্র দেয়, এবং এখানে কিন্তু ভাষা এবং জগতের সম্পর্ক একেবারে কিন্তু সরাসরি এবং মৌলিক হয়।
and elementary propositions and the state of affairs, atomic fact. তো elementary proposition গুলো কি? atomic, পরমাণু, পরমাণু। তাহলে এখানে উইটগেনস্টাইন দর্শনের সব থেকে গুরুত্বপূর্ণ স্তর যদি বলে কোনটা, তাহলে কি হবে? যদি বলে উইটগেনস্টাইনের দর্শনের সব থেকে গুরুত্বপূর্ণ স্তর কি, সেটা কিন্তু এটা, elementary propositions and the state of affairs, atomic fact। এটা কিন্তু উইটগেনস্টাইনের দর্শনের সব থেকে গুরুত্বপূর্ণ স্তর। এবং তিনি কিন্তু বলেছিলেন যে ভাষার সর্বনিম্ন অর্থবহ একক, এটা কিন্তু এলিমেন্টারি প্রপোজিশন। এটা কিন্তু কোনো বচনের উপর নির্ভরশীল নয়, কোনো বচনের উপর কিন্তু নির্ভরশীল হয় না এলিমেন্টারি প্রপোজিশন গুলো। এবং এইটা কিন্তু সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। অ্যান্ড স্টেট অফ অ্যাফেয়ার্স, এটা কি? স্টেট অফ অ্যাফেয়ার্স কিন্তু জগতে যে বিভিন্ন বস্তুগুলো রয়েছে, জগতে প্রত্যেকটা বস্তু, বিভিন্ন বস্তু কিভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে, একটার সাথে একটা, আরেকটার সাথে আরেকটা, কিভাবে সম্পর্কযুক্ত হচ্ছে জগতে বিভিন্ন বস্তুগুলো, তার একটা নির্দিষ্ট বিন্যাস। এটা কিন্তু একটা পরমাণু ঘটনা, একটা অ্যাটমিক ফ্যাক্ট। তাহলে একটা পরমাণু বচন এবং একটা অ্যাটমিক ফ্যাক্ট, এখান থেকে কিন্তু ভাষা জগৎকে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে পারে। এবং এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ স্তর। একদম লাস্টে কি রয়েছে? নেম এবং অবজেক্ট, নাম এবং বস্তু। তো উইটগেনস্টাইনের মতে কিন্তু নাম, এই নাম কিন্তু ভাষার কিন্তু মৌলিক একক। এবং বস্তু, অবজেক্ট, অবজেক্ট মানে কি? কোনো একটা বস্তু, জগতের একটা মৌলিক উপাদান। তাহলে নাম কি করে থাকে? নাম কিন্তু সরাসরি কোনো একটা বস্তুকে নির্দেশ করে। একটা নাম দিয়ে কিন্তু আমরা একটা বস্তুকে পাই। যেমন আমি যদি কোনো নাম না নিই, এখানে তোমরা এতজন রয়েছো, এবার আমি নাম নিচ্ছি না, তো বুঝতে পারবে যে আমি কাকে ডাকছি, ওই ওই এরকম করছি, তো বোঝা যাচ্ছে না? তাহলে কি হয়? নাম কিন্তু সরাসরি কি করে? কোনো একটা বস্তু, কোনো একটা মানুষকে কিন্তু নির্দেশ করছে। তাহলে নাম ছাড়া কিন্তু কোনো বচন সম্ভব নয়, আর বস্তু ছাড়া কিন্তু কোনো ঘটনা ঘটা সম্ভব নয়। যেমন আমি যদি বলি, এই লাল বলটা টেবিলের ওপর রয়েছে, একটা লাল বল টেবিলের ওপর রয়েছে, তাহলে এখানে বল এবং টেবিল হচ্ছে নাম, এবং বাস্তবে এগুলো কিন্তু রয়েছে টেবিলের ওপর, সেই জন্য আমি বলছি। তো সেইগুলো কিন্তু বস্তু, বাস্তবে থাকতে হবে, এবং বাস্তবে যদি না না থাকে সেটা কিন্তু অর্থবহ হবে না, এবং সেটা কিন্তু কখনো বচনও হতে পারে না। বাস্তব কিন্তু সেটাকে থাকতে হবে। তাহলে নাম ছাড়া কিন্তু কোনো বচন সম্ভব নয়, আর বস্তু ছাড়া কোনো ঘটনা ঘটা সম্ভব নয়। বোঝা গেছে? তাহলে উইটগেনস্টাইন এখানে দেখাতে চেয়েছেন যে ভাষা, আমি কিন্তু পুরোপুরি টিএলপিটা বলছি, আমি কিন্তু ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে আসিনি, এখানে কিন্তু বলা হচ্ছে টিএলপি তে, লিখে নাও এইগুলো পয়েন্টস দিয়ে। ভাষা এবং জগৎ, ভাষা এবং জগৎ কিন্তু আলাদা নয়, ভাষা এবং জগৎ হচ্ছে আলাদা নয়, ভাষা জগৎ হচ্ছে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, এবং তাদের মধ্যে রয়েছে, ভাষা এবং জগতের মধ্যে রয়েছে লজিক্যাল কাঠামোগত মিল রয়েছে। ভাষা কি করে থাকে? ভাষা কিন্তু জগৎকে চিত্রিত করে, ভাষার দ্বারা কিন্তু জগৎটা চিত্রিত হচ্ছে। কিন্তু ভাষা কিন্তু নিজের কাঠামোকে নিজে প্রকাশ করতে পারে না, ভাষা কখনোই নিজের কাঠামোকে নিজে প্রকাশ করতে পারে না। এটা কি করতে পারে? ভাষা কিন্তু কেবলমাত্র দেখাতে পারে, শো করতে পারে। ভাষা কেবল দেখাতে পারে, আমি এই ভাষাটা দিয়ে এই বস্তুটাকে শুধুমাত্র জানছি, দেখাচ্ছি। তো দেখাতে পারে, ভাষা কিন্তু নিজের কাঠামোকে প্রকাশ করতে পারে না নিজে। তাহলে এই ধারণার উপর ভিত্তি করে কি করে উঠছে পিকচার থিওরি অফ মিনিং অ্যান্ড দ্য লজিক্যাল অ্যাটমিজম। নেক্সট দিন আমরা এটা পড়বো। ফার্স্ট ডে পিকচার থিওরি অফ মিনিং, পিকচার থিওরি অফ মিনিং, এটা কিন্তু আমি নেক্সট দিন তোমাদের ফার্স্টে পড়াবো। তো বলো, এইটুকুনি জায়গা বোঝা গেছে? খুব, এগুলো প্রচন্ড মানে কঠিন, এগুলো বললে হবে না, খুব ভালো করে বুঝতে হবে। তো উইটগেনস্টাইন কিন্তু ভাষা এবং জগৎকে বলেছেন যে এই দুটো কিন্তু কখনো আলাদা নয়,
এইগুলোর মধ্যে রয়েছে কিন্তু লজিক্যাল একটা কাঠামোগত মিল রয়েছে, লজিক্যালি মিল রয়েছে। এবং ভাষা কি করে থাকে, একটা ভাষা দিয়ে কিন্তু জগৎকে পিকচারাইজ করা যায়, চিত্রিত করা যায়। কিন্তু ভাষা কখনো নিজেকে কিন্তু প্রকাশ করতে পারে না, ভাষা নিজেকে প্রকাশ করতে পারে না, কিন্তু ভাষা দিয়ে কিন্তু কোনো কিছুকে আমি শো করতে পারি। তাই তো আমরা একটা কিছু ভাষার মাধ্যম দিয়ে, ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে কোনো বস্তুকে কিন্তু প্রকাশ করতে পারি, কিন্তু ভাষা কিন্তু নিজে নিজে কখনো প্রকাশ করতে পারে না। তাহলে এই ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে পিকচার থিওরি অফ মিনিং, যেটা কিন্তু টিএলপির কথা বললাম আজকে, কিন্তু পুরোটাই আমি টিএলপির কথা বললাম। এগুলো ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে কিন্তু আমি আসিনি, ঠিক আছে? এরপরে আমি কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করিয়ে নিই, কারণ কোশ্চেন অ্যান্সার সলভ না করালে কিন্তু বুঝতে পারবে না। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা বলো, তোমরা বলো। এর পরের কোশ্চেন এটা, Wittgenstein philosophy is three phases. কে বলবে থ্রি ফেজটা, কে বলবে এখানে? এখানে থ্রি ফেজ, অবশ্যই আর্লি এবং লেটার, থ্রি ফেজ কিন্তু নয়। এরপরে এরপরে সেন্ট্রাল কোশ্চেন রিয়েলিটি। এরপরেরটা 7 নম্বর। এরপরে একটা বচন কখন মিনিংফুল হয়? একটা বচন এ না, একটা বচন কখন মিনিংফুল? তা কোনো সম্ভাব্য স্টেট অফ অ্যাফেয়ার, সম্ভাব্য ব্যাপারে চিত্র হতে হবে সেটাকে। এরপর অর্থের যে তত্ত্ব অনুযায়ী ভাষা বাস্তবতাকে চিত্রিত করে তাকে কি বলা হয়? পিকচার থিওরি অফ মিনিং। এলিমেন্টারি প্রপোজিশন করেসপন্ড টু, কমপ্লেক্স প্রপোজিশনস আর, যৌগিক বচন, truth functionals of elementary propositions. Which distinction is central to the Tacitus? Saying and showing, বলা এবং দেখানো। Ethics and aesthetics, according to early Wittgenstein, belong to what can be said. এরপরে whereof one cannot speak, thereof one must be silent, appears in, যেটা বলা যাবে না সেই সম্পর্কে তোমাকে চুপ থাকতে হবে। টিএলপি, টিএলপি। Wittgenstein early philosophy is close to লজিক্যাল অ্যাটমিজম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার কিন্তু লেটার দিয়ে করে দিয়েছিল, লেটারে কখনোই লজিক্যাল অ্যাটমিজমের কথাই বলা হয়নি। হুইচ ওয়ার্ড রিপ্রেজেন্ট লেটার উইটগেনস্টাইন? লেটার বলেছে এখানে, এটা কিন্তু লেটার বলেছে, লেটার। লেটার হলে কি হবে? ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন আর্লি হলে কি হতো? ট্র্যাক্টাটাস হতো। বিং নাথিংনেস কার? এটা হাইডেগারের, হাইডেগারের বই। আর এটা কার? প্রিন্সিপাল ম্যাথামেটিকা। একদম। লেটার উইটগেনস্টাইন রিজেক্টস, হ্যাঁ
Later, Wittgenstein rejects picture theory. Meaning is in use belongs to use theory of meaning. Later, Wittgenstein. Language gains. Language investigation. একদম word within word gain meaning within শব্দের অর্থ কিভাবে নির্ধারিত হয় ব্যক্তিগত অভিজ্ঞতায় আমাদের জীবন রূপে ফর্মস অফ লাইফ লজিক্যাল স্পেস যৌক্তিক স্থানে না মেটাফিজিক্স অধিবিদ্যায় এটা কিন্তু ফর্মস অফ লাইফ আমাদের জীবন রূপে কিন্তু হয় উইটগেনস্টাইন ডিনাইজ দ্য পসিবিলিটি অফ কি ডিনাইজ করেছিল প্রাইভেট ল্যাঙ্গুয়েজ কি ডিনাই করেছিল কি ল্যাঙ্গুয়েজ বলেছিল ইউজ করতে পাবলিক অ্যাকর্ডিং টু লেটার উইটগেনস্টাইন ফিলোসফি ইজ একদম therapeutic activity. Russell's methods of analysis is called Russell methods of analysis is called logical atomism. Logical atomism holds that the world consists of a world এই জগৎ কি দ্বারা গঠিত যৌতিক পরমাণুবাদ অনুযায়ী জগৎ গঠিত বহু পৃথক বস্তু দিয়ে বহু সেপারেট থিংস বস্তু দিয়ে For Wittgenstein philosophy, chief task is দর্শনের প্রধান কাজ কি উইটগেনস্টাইনের মতে দর্শনের প্রধান কাজ কি ডিসকভারিং ফ্যাক্ট ভাষায় ভাষায় যখনই যেখানে দেখবে ভাষা সেটা কিন্তু উইটগেনস্টাইনেরই হবে তো ভাষার যৌতিক স্পষ্টীকরণ হুইচ সাইজ এটা তোমরা পারবে না এটা আমি নেক্সট দিন পড়াবো এটা বলো তো ননসেন্স প্রপোজিশন ইনক্লুড অল এক্সেপ্ট ননসেন্স nonsense propositions include all except কি বলছে এটা empirical science একদম এরপরে বলো which propositions are meaningful in TLP meaningful বলেছে কোনগুলোকে আগে বলো যে পৃথিবীতে করে মানে বলেছিল যে এগুলো দ্বারা হয় না মিনিংফুল হয় না অর্থবহ হয় না কোন প্রপোজিশন গুলো অর্থবহ হয় না বলেছিল মেটাফিজিক্স হয় না অ্যাসেটটা বলেছিল হয় না এটা মিনিংফুল হয় না এন্ড এথিক্যালও হয় না তো সায়েন্টিফিক প্রপোজিশনটা কিন্তু মিনিংফুল বলেছিল লজিক্যাল কনস্ট্যান্টস আর নট নেমস বিকজ লজিক্যাল কনস্ট্যান্টস আর নট নেমস বিকজ যৌতিক যে ধ্রুবক গুলো রয়েছে সেটা নাম নয় কারণ এটাই পড়ায়নি আজকে তো তোমরা দেখে বলতে পারো নাকি এটা কারণ হ্যাঁ তার কোনো রেফারেন্স নেই এই আমি এটা পড়াইনি আজকে তো নেক্সট দিন এগুলো পড়িয়ে দেবো ঠিক আছে আজকে এইটুকুনি আমি করালাম ঠিক আছে এগুলো আমি নেক্সট দিন করাবো এই দুটো তিনটে আচ্ছা আর ঠিক আছে আজকে যেটুকুনি আমি বুঝিয়েছি মাথায় গেছে কারণ বেশি মাথায় দিলে তোমরাও বুঝতে পারবে না এগুলো একটুখানি টাফ রয়েছে উইটগেনস্টাইনের ফিলোসফি বলো যেটুকুনি বুঝিয়েছি গেছে আজকে ক্লাসে যেটুকুনি বুঝিয়েছি বোঝা গেছে হুম কোনো ডাউট থাকলে কিন্তু এখনই ক্লিয়ার করে নাও কারণ এগুলো খুব কঠিন জিনিস কোনো ডাউট থাকলে কিন্তু ক্লিয়ার করে নিতে পারো বারবার করে বলছি ঠিক আছে তাহলে কোনো ডাউট নেই তোমাদের তোমরা তাহলে লেফট করে দিতে পারো যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো না লেফট করে দিতে পারো আর একটা কথা দাঁড়াও 1 মিনিট তোমাদের সাথে একটা কথা রয়েছে যে কালকের ক্লাসটা আমি কিন্তু রোববার 8:30 থেকে করছি কারণ কালকে আমার হবে না আমি রোববার ক্লাসটা 8:30 থেকে নেবো ঠিক আছে কালকের ক্লাসটা তোমাদের কোনো প্রবলেম নেই তো রোববার 8:30 থেকে
কোনো কিছু রয়েছে, কোনো ক্লাস রয়েছে তোমার ওই দিনকে? ও, তুমি রেকর্ড একটু দেখে নিতে পারবে ওই দিনটার জন্য? আচ্ছা তাহলে ঠিক আছে, কারণ আমার হচ্ছে না কালকে। বলো বলো, অপশন। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, রাতে 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 8:30 রাতে। না 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 না, সকালে হবে না, আমার সকালে হয় না। ঠিক আছে, আর রাতেই হবে 8:30 থেকে, ঠিক আছে? হুম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটের, হ্যাঁ। হ্যাঁ, কত- 7টা ঠিক হয়েছে মানে পুরোপুরি সব নিয়ে 7টা ঠিক হয়েছে? তাহলে তো ভালো হয়েছে, 120, 120 উঠেছে। আর ফার্স্ট পেপারে কত উঠেছে? ও, কিন্তু ফার্স্ট পেপারটা কিন্তু ভালো না হলে কিন্তু নাম্বার উঠবে না সেভাবে। মানে দুটো পেপারে কি নাম্বার একটু তুলতে হবে মিনিমাম। হলে একদম কোয়ালিফাই করার চান্স আছে। তুমি তো জেনারেল, তোমার তো এমনিতে নাম্বার বেশি লাগবে। তো সেটা কিন্তু, সেটা কিন্তু 190, 190 অব্দি ওঠে জেনারেলে। 190 থেকে 180 এরকম তুলতে হবে তোমাকে। দেখো এবার হয়েও যেতে পারে, এবার কোথাও একটু টাফ এসেছিল, হয়ে যেতে পারে। হ্যাঁ, ভালোই এসেছে, ভালোই হুম হুম হুম, দেখা যাক। জেনারেল পেপারটা পড়তে হবে, না হলে হবে না। এবার করতে পারো, কারণ এখন তুমি একটা জায়গায় মানে দুটোতেই কন্টিনিউ করো, কারণ এসএসসির উপর ভরসা করে এখনো থাকা যায় না। এখনো বলছে নাকি চাকরিটাকে বাতিল করতে হবে, মানে কি বলবো আর, মানে এরা কারা কে জানে। এখনো মানে কি বলবো, আর বলা যাচ্ছে না। হুম, সেই তো, দেখা যাক কি হয়। তো তুমি ভরসা করো না, এসএসসির উপর একদমই ভরসা করে থেকো না। তুমি কিন্তু নেটটাই ভালো করে ফলো করো, ইয়ে করো, যাতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারো। আমি যেটা বলি, এই দিকটা তাও ঠিকঠাক রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সাইডটা, এখানে এখন হয়ে গেলে বেশ ভালোই হবে। তো এই দিকটাই ফোকাস করো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চেষ্টা করো। হুম, ঠিক আছে, তাহলে তোমাকে আজ বলতে পারো, নাহলে লেট করে যেতে পারো। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, প্রীতম বলো। অ্যাজাম্পশন রিজনিং জাতীয় কোশ্চেন তোমাকে দেবে, একটা কারণ, একটা যুক্তি তোমাকে মানে ঠিক করতে হবে যে কোনটা ঠিক এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে। আমি তোমাদের করিয়ে দেবো এগুলো, ঠিক আছে? আমি তুমি হয়তো সেই ক্লাসে যুক্ত হওনি, আমি এগুলো করাবো তোমাদের অ্যাজাম্পশন রিজনিং জাতীয় কোশ্চেন নেক্সট দিন থেকে, ওকে? আমি করিয়ে দেবো, প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রবিবার করিয়ে করে দেবো, তারপর থেকে আমি অ্যাজ আ কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করাবো, ওকে? তুমি দেখে সেখান থেকে, ঠিক আছে? হুম।